প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিবেশ, যেটি সৃজনশীল এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের সামনে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের প্রথম পত্রের ব্যবসায় পরিবেশ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সাইফ জাওয়াদ সামি। চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলবো। তো ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে ব্যবসায় পরিবেশ কি। তো আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই কিন্তু পরিবেশ। তো ব্যবসায় পরিবেশের যে পরিবেশটি আছে সেই পরিবেশ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা ব্যবসায় পরিবেশের যে পরিবেশ আছে সেই পরিবেশটা নিয়ে আমরা কথা বলি যে পরিবেশ কি। তো পরিবেশ বলতে আমরা এখানে দেখছি যে মানুষ যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে বসবাস করে, জীবন ধারণ করে এবং যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবনধারাকে প্রভাবিত করে। মানে কি বোঝাচ্ছে এখানে কিন্তু তিনটি বিষয় এসেছে যে মানুষ যে পারিপার্শ্বিকতার মধ্যে বসবাস করে, জীবন ধারণ করে এবং যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের জীবনধারাকে প্রভাবিত করে তাকে পরিবেশ বলা হয়। কি বলা হয়? পরিবেশ বলা হয়। তো পরিবেশ তো আমাদের সামগ্রিক বিষয়, সবাই পরিবেশে অন্তর্ভুক্ত। তো এখন আমরা জানবো ব্যবসায় পরিবেশ কি। তো এখানে দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশ বলতে বোঝানো হয়েছে ব্যবসায়ের ওপর পরিবেশ কখনো অনুকূল বা প্রতিকূল প্রভাব ফেলে। তো ব্যবসায় পরিবেশের উপর পরিবেশ কখনো অনুকূল কখনো প্রতিকূল প্রভাব ফেলে। তার মানে কি বোঝাচ্ছে? কখনো ব্যবসা পরিবেশ পজিটিভ একটি রেসপন্স করে, কখনো নেগেটিভ রেসপন্স করে। এর মাধ্যমে ব্যবসা অনুকূলভাবে এগিয়ে যায় অথবা প্রতিকূলতার সম্মুখীন হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় পরিবেশ কি। ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন ও নিয়ন্ত্রণের প্রভাব বিস্তারকারী উপাদানের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয়। তার মানে আমরা এখানে কি বলছি? আমরা আবার দেখি, ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন ও নিয়ন্ত্রণ মানে ব্যবসা যখন শুরু হবে এবং যেভাবে পরিচালিত হবে এবং এটি নিয়ন্ত্রণ মানে ব্যবসা কিভাবে নিয়ন্ত্রিত হবে, কোন পর্যায়ে কিভাবে আগাবে, কারা নিয়ে যাবে। তো এগুলো কিন্তু এখানে ব্যবসায় পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এগুলো হচ্ছে প্রভাব বিস্তার করে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবসায় পরিবেশ কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং এটি অনুকূল এবং প্রতিকূল উভয় ক্ষেত্র হতে পারে। তো পরবর্তীতে আমরা দেখি ব্যবসায় পরিবেশের উপাদান কি। তো পরিবেশের তো বিভিন্ন ধরনের উপাদান থাকে, পরিবেশে অনেক কিছু থাকে। তো ব্যবসায় পরিবেশেরও কিন্তু বিভিন্ন ধরনের উপাদান আছে। এই উপাদানগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। তো আমরা দেখছি যে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ, সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ, এটি কি ব্যবসায় পরিবেশের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে দেখছি, আমরা আবার একটি সংজ্ঞা পড়ি যেটি পরীক্ষায় আসতে পারে, যে ব্যবসার গঠন ও কার্যাবলী যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হয়। কি হয়? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়, তার সমষ্টিকে বলা হয় ব্যবসায় পরিবেশ। তাহলে ব্যবসায় পরিবেশ কি? ব্যবসার গঠন ও কার্যাবলীকে যেসব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান, পরিবেশের অন্তর্ভুক্ত অনেক কিছুই আছে যেগুলো প্রাকৃতিক। ব্যবসার মধ্যে রাজনৈতিক পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, সামাজিক পরিবেশ আছে, প্রযুক্তিগত পরিবেশ আছে। সবকিছু তো আসলে প্রাকৃতিক পরিবেশ না। প্রাকৃতিক পরিবেশের বিষয়টা আলাদা এবং অপ্রাকৃতিক পরিবেশের বিষয়গুলো আলাদা। তো আমরা যখন এখানে পড়বো তো আমাদের বুঝতে হবে কোনটি প্রাকৃতিক এবং কোনটি অপ্রাকৃতিক। তো তারপরে এই প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাগেই প্রভাব বিস্তার করে থাকে। তো আমরা এখন দেখি যে ব্যবসায় পরিবেশ কি। আমরা আগেই বলেছি ব্যবসায় পরিবেশকে কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। তো প্রশ্ন আসতে পারে দুই ভাগ কি কি। একটি হচ্ছে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ, দ্বিতীয়টি হচ্ছে সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে ব্যবসার পরিবেশকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে দুই ভাগে। একটি হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ, একটি হচ্ছে বাহ্যিক পরিবেশ। তো পরীক্ষায় অনেক সময় আমাদের অভ্যন্তরীণ পরিবেশ না দিয়ে কনফিউজ করার জন্য বলতে পারে যে ব্যষ্টিক পরিবেশ কি বা সামষ্টিক পরিবেশ কি। তো আমরা তখন দেখব যে ব্যষ্টিক পরিবেশ মানে হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ মানে হচ্ছে বাহ্যিক পরিবেশ। তো আমাদের কি এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটি এমসিকিউতেও আসতে পারে এবং তোমাদের সৃজনশীলও কিন্তু খ বা কতে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং ঘতেও এটি আসতে পারে। তো এখানে আমরা দেখলাম যে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ এবং সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশের বিভিন্ন ধরনের উপাদান আছে যেগুলো ব্যবসায়কে প্রভাবিত করে। অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কি কি হতে পারে? মালিক পক্ষ আছে, শ্রমিক সংঘ আছে, এছাড়াও বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। বাহ্যিক পরিবেশের মধ্যে আছে প্রযুক্তিগত যে পরিবেশগুলো আছে, বাইরের যে ইফেক্টগুলো আছে সেগুলো আসতে পারে। তো আমরা এগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব। তো আবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে সামষ্টিক বা বাহ্যিক পরিবেশের এখানে তীর চিহ্ন দিয়ে কিন্তু দুইটা পরিবেশ আবার আলাদা করা হয়েছে। অর্থাৎ আমরা কি বুঝছি যে সামষ্টিক বা বাহ্যিক পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
কি, একটি হচ্ছে কার্য পরিবেশ আর দ্বিতীয় হচ্ছে সাধারণ পরিবেশ। তাহলে আমরা এখানে দেখতে পারি একেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম প্রথমে, যে ব্যবসার পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ, দ্বিতীয় হচ্ছে সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ। আবার সামষ্টিক বা বাহ্যিক পরিবেশকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়। তো একটি হচ্ছে কি কার্য পরিবেশ আর দুই হচ্ছে সাধারণ পরিবেশ। তো আমরা কার্য পরিবেশ এবং সাধারণ পরিবেশ নিয়ে সামনে কথা বলবো। তো আসো আমরা এখন বিস্তারিত কথা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ। আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছি যে ব্যবসায় পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। তার প্রথমটি হচ্ছে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ। তো ব্যষ্টিক বা অভ্যন্তরীণকে আমরা এক হিসাবে এখানে দেখব, এবং আমরা এখানে যে একটি সংজ্ঞা আছে বা একটি বিষয় এখানে তুলে ধরে হয়েছে যে ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ কি, সেটি আমরা এখন জানার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যে সকল উপাদান ব্যবসায়ের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। আমি কিন্তু তোমাকে একটু আগেই তোমাদেরকে বলেছি যে ব্যবসা পরিবেশে অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের উপাদান থাকে যেগুলো ব্যবসায়ের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। ব্যবসার ডিসিশন মেকিং, ব্যবসা কিভাবে আগাবে, কোন কোন প্রতিকূলতা আছে, এগুলো নিয়ে কারা ডিল করবে, এগুলো হচ্ছে ব্যবসা অভ্যন্তরীণ পরিবেশ ডিল করবে। এবং এখানে সেটি বলা হয়েছে, কি বলা হয়েছে, ব্যবসার প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যেসব উপাদান উক্ত ব্যবসায়ের উপর সরাসরি প্রভাব বিস্তার করে, কি বলা হয়েছে এখানে, অভ্যন্তরে। আমরা এখানে একটু মার্ক করে দিই, ব্যবসার অভ্যন্তরে, এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, ব্যবসার অভ্যন্তরের উপাদান বিরাজমান উপাদান উক্ত ব্যবসার উপর সরাসরি প্রভাব বিস্তার করে। তো এই কি কি উপাদান এখানে প্রভাব বিস্তার করে সেটি তো আমাদের বুঝতে হবে, জানতে হবে, যেটি আমাদের পরীক্ষায় সিকিউতে আসতে পারে, অর্থাৎ সৃজনশীলে আসতে পারে। তো এখানে কি কি আছে, ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো কি এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো কি কি, মালিক বা শেয়ার হোল্ডার। তো মালিক, আমরা কিন্তু বলেছি যে মালিক কিন্তু ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশে সে কিন্তু ডিসিশন মেকিং, অর্থাৎ শেয়ার হোল্ডার, কোম্পানি সংগঠনগুলোতে শেয়ার হোল্ডাররা একটি ভূমিকা রাখে, বা এক মালিকানা সংগঠনের মালিক কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তারপরে কি দেখছি, পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ অবশ্যই এক মালিকানাতে তো হবে না, এটি অংশীদারি অথবা কোম্পানি সংগঠনগুলোতে এটি প্রভাব বিস্তার করে, এবং তারা ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের নিজস্ব একটি সংস্কৃতি আছে। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি বলতে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানের একটি নিজস্ব কালচার আছে। কালচার আর সংস্কৃতিতে একই, এটা তো খুবই সহজ বিষয়। প্রতিষ্ঠানের একভাবে প্রতিষ্ঠান চলে, প্রতিষ্ঠানের এক ধরনের মনোভাব প্রকাশ করে, প্রতিষ্ঠান একটা জিনিস সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা পোষণ করে, সেগুলো হচ্ছে এখানে ব্যবসার নিজস্ব সংস্কৃতি। তো এরপরে আছে কি, শ্রমিক সংঘ। আমি কিন্তু তোমাদের একটু আগে বলেছি শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ মানে কি, একটি ইউনিয়ন। স্টুডেন্টদের যেমন সংঘ আছে, বিভিন্ন ধরনের সংঘ আছে, তারপর শ্রমিকদেরও কিন্তু বিভিন্ন ধরনের সংগঠন আছে, এবং এই সংগঠনকে বলা হয় শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ কি করে, শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে, এবং কোম্পানির বা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে তারা প্রভাব বিস্তার করে, এবং অভ্যন্তরীণ পরিবেশের উপাদান হিসাবে তারা কিন্তু কাজ করে। এটি কিন্তু অবশ্যই ব্যষ্টিক পরিবেশ বা অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত। তারপরে কি আছে, শ্রমিক কর্মী আছে। শ্রমিক কর্মী তো একটি ব্যবসা প্রতিষ্ঠানের বলা চলে প্রাণ। তারা না থাকলে বা একটি শিল্প প্রতিষ্ঠান তো তারা তো চলতে পারবে না। তো এখানে শ্রমিক কর্মী কিন্তু অভ্যন্তরীণ পরিবেশের ভূমিকা রাখে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, প্রতিষ্ঠান কিভাবে চলবে, প্রতিষ্ঠানের সামনে কিভাবে অগ্রসর হবে, বা কি কি সিদ্ধান্ত প্রতিষ্ঠান নেবে, এখানে কিন্তু আর্থিক অবস্থা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইগুলো আছে, এগুলোর বাইরেও আরো অনেকগুলো উদাহরণ আমরা বইতে পড়েছি। আচ্ছা, এরপর সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ কি। অভ্যন্তরীণ পরিবেশের পরে স্বাভাবিকভাবে আমরা জানবো যে সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ কি। তো এখানে আমরা দেখছি যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেসব উপাদান ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে ব্যবসায় বাহ্যিক পরিবেশ বলে। প্রতিষ্ঠানের বাইরের কি, প্রতিষ্ঠানের বাইরের। তো প্রতিষ্ঠানের বাইরে এটি আমরা খুব ভালোভাবে এখানে আইডেন্টিফাই করে দিই, প্রতিষ্ঠানের বাইরের। আচ্ছা, প্রতিষ্ঠানের বাইরে যে সকল উপাদান প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কিন্তু প্রভাব বিস্তার করে। আচ্ছা, প্রভাব বিস্তার করার এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো সমষ্টিকে কিন্তু বলা হয় ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ। ব্যবসায়ের সামষ্টিক বা বাহ্যিক পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেটি কিন্তু আমি আগেই শুরুতেই তোমাদেরকে বলেছি যে ব্যবসায়ের সামষ্টিক বা বাহ্যিক পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কার্য পরিবেশ, দ্বিতীয় হচ্ছে সামষ্টিক পরিবেশ। তো পরীক্ষায় সৃজনশীলে আসতে পারে যে কার্য পরিবেশ, ব্যবসার সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত যে কার্য পরিবেশ, এটি নিয়ে
অনুধাবনমূলক প্রশ্ন খ খ নাম্বারে আসতে পারে, এবং গ ঘতে উদ্দীপকের আলোকে আমাদের কিন্তু যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু লিখতে হবে। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমরা কার্য পরিবেশ নিয়ে কথা বলবো এখন। কার্য পরিবেশ কি? সামষ্টিক বা বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত একটি বিষয়, যেটি হচ্ছে প্রথম 1 নম্বরে আছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? ব্যবসায়ের কাজের অপর বাইরের যেসব ব্যক্তি বা পক্ষ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমষ্টিকে বলা হয় কার্য পরিবেশ। ব্যবসায়ের বাইরের যেসব ব্যক্তি বা পক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, প্রত্যক্ষভাবে তারা কিন্তু প্রভাব বিস্তার করে। এবং এগুলা কি কি এখানে আছে? ক্রেতা, প্রতিযোগী, পণ্য সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ঋণদাতা, সরকারি সংস্থা, ঋণদাতা, মধ্যস্থ ব্যবসায়ী, পণ্য সরবরাহকারী। এগুলো আসো আমরা কি দেখি যে কিভাবে এগুলো প্রভাব বিস্তার করে। এখানে আছে ক্রেতা বা ভোক্তা। ক্রেতা কিন্তু ব্যবসায়ের বাইরের যারা আছে, সামষ্টিক অর্থাৎ বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত। ক্রেতা বা ভোক্তা একটি তারা কিন্তু ডিসিশন মেকার, কিন্তু অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু ক্রেতা বা ভোক্তা আসলে কোন জিনিসটি কিনতে চায়, কোন জিনিসটি ভোগ করতে চায়, কনজিউম করতে চায়, এটা কিন্তু ক্রেতা বা ভোক্তারা যেই চিন্তা ভাবনা লালন করে ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশে অন্তর্ভুক্ত যে বিষয়, যে পয়েন্টগুলো আছে, তারা কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করে। তো এখানে আমরা দেখছি যে ক্রেতা বা ভোক্তা কিন্তু তারা বাহ্যিক পরিবেশে অন্তর্ভুক্ত, এবং তারাও কিন্তু ডিসিশন মেকিং এর একটা পর্যায়ে, মানে তারা কিন্তু তথ্য সরবরাহ যে জায়গাটা আছে, যে আমি কি চাই, আমি কি কিনতে চাই, আমি এই প্রোডাক্টটার কোয়ালিটি আরো ভালো চাই, বা আমি দাম আরো কম চাই, এগুলো কিন্তু ডিসিশন মেকিং এর ভূমিকা রাখে। আচ্ছা, এরপর কি আছে? প্রতিযোগী আছে, কম্পিটিটরস। মার্কেটে কিন্তু অনেক কম্পিটিটরস আছে। তো এই কম্পিটিটরস, যে আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমার পার্শ্ববর্তী আর একটা প্রতিষ্ঠান আছে, আমার পার্শ্ববর্তী এই প্রতিষ্ঠানটা কিন্তু তারা কম দামে পণ্য বিক্রয় করছে, তো আমি কিন্তু বেশি দামে পণ্য বিক্রয় করছি। তারা কম দামে পণ্য বিক্রয় করার কারণে ক্রেতারা কিন্তু তাদের কাছে যাচ্ছে। তো এটা কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে তারা কিন্তু একটি প্রভাব বিস্তার করে, যে প্রতিযোগী আছে, তারা যে প্রতিযোগীরা কিন্তু তাদের কারণে আমাদেরকে কিন্তু প্রভাবিত হতে হয়, অর্থাৎ ব্যবসাকে কিন্তু প্রভাবিত হতে হয়। তাইলে এটি হচ্ছে বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত। এরপরে মধ্যস্থ ব্যবসায়ী আছে, মধ্যস্থ ব্যবসায়ীরা কিভাবে পণ্য সরবরাহ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে। তো তারপরে আছে ঋণদাতা আছে, ব্যাংক থেকে বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয়, বিভিন্ন সংস্থা থেকে যে ঋণগুলো দেয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে, তারা কিন্তু চায় যে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু একটা নির্ধারিতভাবে পরিচালনা করুক, যাতে তারা ঋণের যে অর্থ আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এটি ফিরে পায়। আচ্ছা, এরপর সরকারি সংস্থা আছে, যেমন ধরো তুমি খাদ্যের একটা ব্যবসা তুমি করো, বা এমন একটি ব্যবসা করো যেখানে বিএসটিআই এর কিন্তু একটি মান দরকার। তো বিএসটিআই কিন্তু একটি সরকারি সংস্থা। তো এই মান নির্ধারণে কিন্তু বিএসটিআই একটি মান, তারা নির্ধারিত মান দিয়ে দেয়, এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখে। তো এখানে কিন্তু সরকারি সংস্থার মধ্যে বিএসটিআই আছে, আরো অন্যান্য মান নির্ধারণকারী সংস্থা আছে, বিভিন্ন ধরনের জনপ্রকৌশল বিভাগ আছে, শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভাগ আছে। তো সর্বোপরি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখে। আচ্ছা, কার্য পরিবেশের পর যে আমরা বলেছিলাম পূর্বেই আগের স্লাইডে, যে সাধারণ পরিবেশ, একটি হচ্ছে কার্য পরিবেশ, সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ অন্তর্ভুক্ত, একটি হচ্ছে সাধারণ পরিবেশ। তো আমরা এখন সাধারণ পরিবেশ নিয়ে কথা বলবো। সাধারণ পরিবেশে এখানে কি লেখা আছে? ব্যবসায়ের যেসব সাধারণ বা বাহ্যিক উপাদান ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে, সেগুলো সমষ্টিকে বলা হয় ব্যবসায় পরিবেশ। যেসব বাহ্যিক উপাদান ব্যবসার কাজের উপর প্রভাব বিস্তার করে। তো এখানে কি কি আসতে পারে? ব্যবসায় পরিবেশ, সাধারণ পরিবেশ কি কি আসতে পারে? রাজনৈতিক, প্রযুক্তিগত, প্রাকৃতিক, সামাজিক, ধর্মীয়, বিভিন্ন ধরনের পরিবেশ কিন্তু আছে, তারা কিন্তু ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ এবং ব্যবসায় কিন্তু ভূমিকা রাখে। তো এখানে বলা হয়েছে যে ব্যবসায় সাধারণ পরিবেশের কিছু বৈশিষ্ট্য, এখানে কি কি ব্যবসায় সাধারণ পরিবেশের অন্তর্ভুক্ত সেখানে কিন্তু বলা হয়েছে। অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, এছাড়াও বিভিন্ন ধরনের পরিবেশ কিন্তু এই পরিবেশগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস কিন্তু এখানে আছে। তো এখানে আমরা এখন দেখব যে কোনটি অর্থনৈতিক পরিবেশ, কোনটি সামাজিক পরিবেশ। আমরা এখানে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটু বলি এই পরিবেশগুলো আসলে কি কি। অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়? যে তোমার সঞ্চয়, তোমার ব্যাংকিং সিস্টেম, তুমি কিভাবে তুমি সামনের দিনগুলোতে অর্থনৈতিক পরিকল্পনা করবে, সেগুলো কিন্তু অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত আসে। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি আসে? শিক্ষা প্রতিষ্ঠান আসে, তারপরে তোমার আরো বিভিন্ন ধরনের সামাজিক যে ফ্যাক্টর আছে, তোমার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলো সমাজ থেকে মানুষ উপকৃত হয়, শিক্ষার্থীরা উপকৃত হয়, সাধারণ মানুষ উপকৃত হয়, এগুলো কিন্তু ব্যবসায় পরিবেশে ভূমিকা প্রভাব বিস্তার করে। আচ্ছা, তারপরে কি আছে? সাংস্কৃতিক পরিবেশ আছে, মানুষের মনোভাব, দৃষ্টিভঙ্গি কি কি হতে পারে, কি কি তারা চায়, কি কি তারা উদযাপন করে, এগুলো কিন্তু ব্যবসায়ীকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে। সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আমাদের বাংলাদেশি কালচারে আমরা পহেলা বৈশাখ একটি উদযাপন করি, আমরা আমাদের ঈদে উদযাপন করি। পয়লা বৈশাখে ছেলেরা পাঞ্জাবি পরে, ঈদে ছেলেরা পাঞ্জাবি পরে,
মেয়েরা তাদের নির্ধারিত পোশাক পরে, তাদের পছন্দসই পোশাক তারা পরে। তো এইগুলো কিন্তু সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এরপরে কি আছে? প্রাকৃতিক পরিবেশ, খুবই ইম্পর্টেন্ট। এই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ নিয়ে কিন্তু পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসে। এবং আরেকটি আছে রাজনৈতিক পরিবেশ। সবগুলো ইম্পর্টেন্ট, তবে এইগুলোর একটু আলাদা গুরুত্ব আছে। তো প্রাকৃতিক পরিবেশ আসলে কি? প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশ তো নদী নালায় সমৃদ্ধ, আমাদের সাগর আছে, তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি মাঠে কৃষিতে ফসল ফলাচ্ছ, তোমার কিন্তু ওখানে সেচ দেওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে তুমি নদী থেকে পানি আনবা না, ভূগর্ভ থেকে পানি আনবা, তুমি সাগর থেকে মাছ ধরবা কিভাবে। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ ব্যবসায়ের উপর রাখে। তো এগুলো কিন্তু ব্যবসার বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত। এরপরে আছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশে একটি জিনিস তোমাদেরকে মনে রাখার একটি টেকনিক আমি বলে দিই। রাজনৈতিক পরিবেশে কিন্তু তুমি যে নীতিগুলো আছে, যে নীতিগুলো সম্পর্কে সরকার নীতি প্রণয়ন করে, সেগুলো কিন্তু রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তো এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। বিভিন্ন ধরনের নীতি, শিল্প নীতি, বাণিজ্য নীতি, এগুলো কিন্তু ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, এবং এটি কিন্তু সাধারণ পরিবেশ, সাধারণ পরিবেশের অন্তর্ভুক্ত এগুলা, যেগুলো ব্যবসার রাজনৈতিক পরিবেশ হিসাবে আমরা দেখি। এরপরে আছে ধর্মীয় পরিবেশ। বাংলাদেশ আসলে কিন্তু একটি ইনক্লুসিভ কান্ট্রি, বিভিন্ন ধরনের ধর্মীয় মনোভাবের মানুষ এখানে বাস করে, বিভিন্ন ধরনের ধর্মের মানুষ বাস করে। ধর্মের কিন্তু প্রভাব বাংলাদেশে আছে। বাংলাদেশের মুসলমানদের তোমরা কিন্তু বইতে পড়েছো যে মুসলমানরা কিন্তু কিছু হালাল হারাম তারা মেনটেন করে। আমরা মুসলমানরা আমরা হালাল হারাম মেনটেন করি। যে হারাম যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এভয়েড করি। ইসলামে মদ হারাম করা হয়েছে। তো মদের কিন্তু কোনো ব্যবসা আসলে বাংলাদেশে গড়ে ওঠেনি, মানে প্রকাশ্যে আর কি। তো তারপরে শুকরের যে ব্যবসাগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু মুসলমানদের জন্য যেহেতু হারাম, তো মুসলমানদের জন্য কিন্তু এই ব্যবসাগুলো গড়ে ওঠেনি, তো এগুলো কিন্তু গ্রো করে নাই। তো ঠিক আছে, যে যে ব্যবসাগুলো হালাল আছে সেই ব্যবসাগুলো কিন্তু গ্রো করেছে। আতর টুপির ব্যবসা, সব বিভিন্ন যে ব্যবসা যেগুলো হালাল আছে, শাকসবজির ব্যবসা বা যে ব্যবসাগুলো আছে যেগুলো হালাল আছে, সেগুলো কিন্তু ব্যবসার ধর্মীয় পরিবেশের অন্তর্ভুক্ত এবং ধর্মীয় পরিবেশ হিসাবে কিন্তু সেটি গ্রো করেছে। আচ্ছা, এরপরে আছে আইনগত পরিবেশ যেগুলো আছে। ব্যবসা পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের আইন, নিয়ম, শৃঙ্খলা এগুলো কিন্তু মেনে চলতে হয়, তো এগুলা প্রণয়ন করা হয়। তো এই আইনগত পরিবেশ, শিল্প আইন, বাণিজ্য আইন, সব বিভিন্ন ধরনের যে আইনগুলো আছে, এই আইনগুলো কিন্তু ব্যবসাকে ফলো করতে হয় এবং এই আইন অনুযায়ী কিন্তু ব্যবসা সামনের দিকে পরিচালিত হয়। আইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়ের জন্য। এবং ব্যবসা পরিচালনা করতে গেলে আমরা গত ক্লাসে কিন্তু বলেছি যে ব্যবসা কিন্তু দেশের আইনে বৈধ হতে হবে। তো এজন্য ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক পরিবেশে কিন্তু আইনগত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আছে প্রযুক্তিগত পরিবেশ। বর্তমানে বাংলাদেশ কিন্তু আধুনিক হচ্ছে, বা প্রযুক্তি কিন্তু শুরু থেকেই বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ব্যবসার সাথে। তো প্রযুক্তি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে। আচ্ছা, তো প্রযুক্তিগত পরিবেশ যাওয়ার পর আমরা এখানে দেখছি যে ব্যবসায়ের সাধারণ পরিবেশের যে উপাদানগুলো আছে, আমরা সাধারণ পরিবেশ এখানে কি কি দেখেছি উপাদানগুলো? অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক, আচ্ছা রাজনৈতিক আমরা দেখেছি, ধর্মীয় পরিবেশ দেখেছি, আইনগত দেখেছি, প্রযুক্তিগত দেখেছি। তো এইগুলা কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, তো এইগুলার ভিতরে এই ব্যবসা পরিবেশের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন খুব ভালোভাবে দেখব। এইগুলা আমরা দেখছি। আচ্ছা, এখানে আমরা ব্যবসায়ের সাধারণ পরিবেশের যে উপাদানগুলো আছে, এই উপাদানের কিন্তু আবার এর ভিতরে অন্তর্ভুক্ত কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আমরা এখন খুব ভালোভাবে দেখব। তো আমরা কিন্তু এটি খুব ভালোভাবে লক্ষ্য করবে। আচ্ছা, তো আমরা এখানে কি দেখছি? অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্তর মধ্যে আছে মুদ্রা বাজার, বাজার, সঞ্চয় বিনিয়োগ, যেটি আমি শুরুতেই বলেছি, জাতীয় আয়, মাথাপিছু আয় সহ আরো অনেক মূলধন আছে, আর্থিক প্রতিষ্ঠান সমূহ আছে, যেমন ব্যাংক, সব বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সব বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, অর্থ ঋণ ইত্যাদি কিন্তু এখানে আছে। তো আমরা দেখছি যে মুদ্রা বাজার, মানি মার্কেট, যেখানে মুদ্রার ব্যবহার যেখানে হয়, সঞ্চয় বিনিয়োগ, মানুষ কিন্তু সঞ্চয় বিনিয়োগে উদ্বুদ্ধ হয়, বিভিন্ন ধরনের সঞ্চয় বিনিয়োগ করে। এই সঞ্চয় বিনিয়োগের কারণে কিন্তু ব্যবসা প্রভাবিত হয়। মানুষ যদি একটা সময় সঞ্চয় বেশি করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, তারল্য সংকট তৈরি হয়, ব্যবসা কিন্তু অন্যভাবে পরিচালিত হয়। তো এখানে জাতীয় আয় আছে। জাতীয় আয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই কারণে জাতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে দেশের জাতীয় আয় বেশি তারা কিন্তু ব্যবসা থেকে বিভিন্ন জিনিস কনজিউম করে, বিভিন্ন জিনিস তারা ভোগ করে, কেনাকাটা করে। কিন্তু যে দেশের জাতীয় আয় কম, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় সামগ্রী সহজেই কিনতে পারে না, তাদের কিন্তু এগুলো চাহিদা থেকে যায়, কিন্তু এই চাহিদা কিন্তু তাদের পূরণ হয় না। তো তারপরে আর্থিক প্রতিষ্ঠান সমূহ আছে। এরপরে আমরা যদি আসি সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আমরা বলেছি যে মানুষের বিভিন্ন ধরনের মনোভাব থাকে। এই মনোভাবগুলো কি কি থাকতে পারে? দৃষ্টিভঙ্গি, বাজ বিচার করার যে বৈশিষ্ট্য, হ্যাঁ না বলার বৈশিষ্ট্যগুলো, এগুলো থাকতে পারে। নীতি নৈতিকতা থাকে, কোনটি সঠিক কোনটি বেঠিক এগুলো কিন্তু আমাদের
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পছন্দ অপছন্দ, যেমন আমার হয়তো শার্ট পছন্দ, আর একজনের হয়তো পোলো পছন্দ, টি শার্ট পছন্দ, তো এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এখন কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়েছে, জার্সির একটা ক্রেজ আছে কিন্তু বাহিরে। তো এখন হয়তো কারোর হয়তো আর্জেন্টিনার জার্সি পছন্দ, কারোর ব্রাজিল, কারোর ফ্রান্সের জার্সি পছন্দ। তো এই পছন্দ অপছন্দ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এখানে কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটিও কিন্তু ভূমিকা পালন করে। এরপরে আছে রুচিবোধ আছে, শিল্পকলা আছে, আচার অনুষ্ঠান আছে, ঐতিহ্য আছে, রীতি প্রথা, সেবার মনোভাব ইত্যাদি আছে। আচার অনুষ্ঠান কি কি থাকতে পারে? যেহেতু মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, আচার অনুষ্ঠান, ঈদ আছে, হিন্দুদের পূজা আছে, তো অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের পূজা আছে। এই পূজাগুলোকে কেন্দ্র, এই ঈদ পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান চলে। এছাড়াও বাঙালিদের উৎসব পয়লা বৈশাখ আছে। তো পয়লা বৈশাখ, নবান্ন সহ বিভিন্ন যে উৎসবগুলো আছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন হয়। এগুলো কিন্তু ব্যবসায় ভূমিকা পালন করে। আচ্ছা, তো ব্যবসায় যেমন একটা উদাহরণ দেওয়া যায় আচার অনুষ্ঠান নিয়ে, যে নবান্নের সময় বা বৈশাখে, আগে তো নবান্ন অগ্রহায়ণ মাসে হতো, এখন বৈশাখে কিন্তু হালখাতা হয়, যে মানে যারা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করে ব্যবসায়ীরা সেই টাকা আদায়ের জন্য কিন্তু হালখাতা করেন। তো হালখাতা কিন্তু একটি আচার বা একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু ব্যবসা, যে টাকাটা আসে সেখান থেকে, তারা কিন্তু ব্যবসায় সেটি ব্যবহৃত হয়, মানে এটা ব্যবসা পরিবেশকে প্রভাবিত করে। যদি টাকা আসে তাহলে ব্যবসায় পজিটিভভাবে প্রভাবিত হবে, না আসলে নেগেটিভভাবে হবে, বাট প্রভাবিত হবে এখানে। আচ্ছা, এরপরে আছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ অন্তর্ভুক্ত কি? জনসংখ্যা আছে। বাংলাদেশ, আসলে বাংলাদেশের জনসংখ্যা বেশি, পৃথিবীর জনসংখ্যা 800 কোটি। তো বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে কিন্তু ব্যবসা প্রভাবিত হয়। যে দেশের জনসংখ্যা কম সে দেশে কিন্তু প্রোডাক্টের যে কেনাকাটা, এখানে একটি প্রভাব আছে। বাট যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, মানুষের চাহিদা বেশি, সো এখানে কিন্তু ব্যবসা দ্রুত গ্রো করতে পারে, এগিয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আছে জাতীয়তা আছে, ন্যাশনালিটি। জাতীয়তাকে ন্যাশনালিটি বলা হয়। তো জাতীয়তা, বাঙালির জাতীয়তা, তো বাংলাদেশি জাতীয়তা যেটা আছে, তো এই জাতীয়তা কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, সামগ্রিকভাবে মানসিকভাবে প্রভাব বিস্তার করে। জাতিগোষ্ঠী আছে, শিক্ষা ব্যবস্থা, সামাজিক প্রতিষ্ঠানসমূহ। সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে কি আছে? শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, বিভিন্ন ধরনের রিক্রিয়েশন সেন্টার বা বিনোদনমূলক প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলো কিন্তু এখানে প্রভাব বিস্তার করে। আচ্ছা, তো আমরা এখন দেখি প্রাকৃতিক পরিবেশ কি। প্রাকৃতিক পরিবেশ আমি বলেছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে অনেক কিছুই পড়ে, নদী নালা, খাল বিল, সাগর, মহাসাগর, সমুদ্র, তারপরে প্রাণী সম্পদ, ভূপ্রকৃতি, জলবায়ু, অনেক কিছু পড়ে। তো এখানে কি কি আছে? এখানে আছে প্রাণী সম্পদ আছে, ভূপ্রকৃতি আছে, তারপরে জলবায়ু আছে, সাগর, নদ নদী, দেশের দেশের অবস্থান। বাংলাদেশ কিন্তু একটি বদ্বীপ, বাংলাদেশের চারপাশে কিন্তু ভারত দ্বারা পরিবেষ্টিত। এজন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক কিছু ডিসিশন ভেবে চিন্তে নিতে হয়, বিভিন্ন ধরনের প্রভাব বিস্তারকারী পক্ষকে উপেক্ষা করে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় বা নিতে হবে। তো এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। এখানে আছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত কি আছে? বিজ্ঞান ও কারিগরি শিক্ষা। মানে একটি জনগোষ্ঠীকে কিন্তু দক্ষ এবং যোগ্য করে তুলতে হলে, পারফেক্ট করে তুলতে গেলে কিন্তু প্রযুক্তিগত পরিবেশের কোনো বিকল্প নেই। এগুলো তোমাদের বিভিন্ন প্রশ্নে আসবে, এমসিকিউতে আসতে পারে এগুলা। তো এগুলো কি আছে? বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানসমূহ, আধুনিক কলা কৌশলের ব্যবহার, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা। বর্তমানে কিন্তু যুগ আধুনিক হচ্ছে, তো সেকালে শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে থাকলে কিন্তু হবে না। কারিগরি শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার মধ্যে ইনক্লুড করতে হবে। তো এগুলো কিন্তু প্রযুক্তিগত পরিবেশে অন্তর্ভুক্ত। এছাড়াও বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি যেগুলো ব্যবসায়কে কিন্তু প্রভাবিত করে। যেমন আমরা যদি দেখি, আমরা কিন্তু আগে, মানে আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে, 15 বছর আগে আমরা কিন্তু ক্যাশে বেশিরভাগ সময় পেমেন্ট করতাম, বা কেনাকাটার পরে ক্যাশে আমরা টাকা দিতাম। কিন্তু এখন কিন্তু পস মেশিন এসেছে, পয়েন্ট অফ সেল যে মেশিনগুলো এসেছে, এগুলো কিন্তু এখানে প্রযুক্তিগত পরিবেশেরই একটি অবদান। আচ্ছা, এরপর আমরা কিন্তু ব্যবসায় আরো কিছু উপাদান আছে, যেগুলো রাজনৈতিক পরিবেশটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পরিবেশ কেন গুরুত্বপূর্ণ? রাজনৈতিক পরিবেশ মানুষের আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে খুব বেশি প্রভাবিত করে। তো আমরা এখানে দেখছি যে সার্বভৌমত্ব আছে। সার্বভৌমত্ব নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে সার্বভৌমত্ব কীভাবে, কেন রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত? কারণ সার্বভৌমত্বের উপরই আসলে সকল কিছু নির্ভর করে। একটি দেশ তার সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারবে কিনা, স্বাধীনভাবে নিলে কোনো প্রভাব পড়বে কিনা, এটা কিন্তু খুব ভালোভাবে চিন্তা করতে হয়। তো সার্বভৌমত্ব এখানে আছে, সরকার ব্যবস্থা এবং এর নীতিমালা। বাংলাদেশে কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত, এবং মানুষ ভোট দিয়ে তাদের সরকারকে নির্বাচিত করে। তো এখানে আছে সরকার কি কি নীতিমালা প্রণয়ন করবে, এগুলো কিন্তু রাজনৈতিক পরিবেশ অন্তর্ভুক্ত, যেটা আমি বলেছি। স্থিতিশীলতা আছে, আইন শৃঙ্খলা আছে, রাজনৈতিক দলের মতাদর্শ আছে, রাজনীতিবিদদের আচরণ। স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
একটি ফ্যাসিবাদী কাঠামোর পর বর্তমানে বাংলাদেশ একটিভাবে এগিয়ে যাচ্ছে। সো এখানে রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা দরকার, শ্রমিক মালিকের সম্পর্ক খুব ভালোভাবে দরকার, কারণ শ্রমিক মালিক সম্পর্ক না থাকলে আমরা পূর্বে দেখেছি যে বিভিন্ন ধরনের ধর্মঘট সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতো, এক্ষেত্রে ব্যবসা কিন্তু প্রভাবিত হতো এবং ব্যবসার কিন্তু অনেক ক্ষতি হতো। তো আমরা এখানে দেখেছি রাজনীতিবিদরা কি ধরনের আচরণ, রাজনীতিবিদরা যদি ভালো আচরণ করে তাহলে মানুষ ভালোভাবে প্রভাবিত হবে এবং ব্যবসার সাথে রাজনীতিবিদদের কিন্তু অবশ্যই ভালো আচরণ করতে হবে। আচ্ছা, রাজনৈতিক পরিবেশের পরে ধর্মীয় পরিবেশ নিয়ে আমি শুরুতেই বলেছি, ধর্মীয় পরিবেশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে বিশেষ ধর্মাবলম্বীদের সংখ্যা আছে কোনো না, আসলে বিশেষ অনেক ধরনের ধর্মাবলম্বীদের সংখ্যা এখানে আছে। আচ্ছা, ধর্মের বহুত্ব আছে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে, ধর্মীয় বিশ্বাস আছে, ধর্মের চর্চা আছে, ধর্মীয় অনুভূতি আছে। আসলে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কিন্তু কোনো ব্যবসা কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। ধর্মের বহুত্ব, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, ধর্মীয় বিশ্বাস, মানুষের এই বিশ্বাস কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাসের উপর কিন্তু ব্যবসা মারাত্মকভাবে প্রভাবিত হয় এবং ধর্মের চর্চা ওই যে হালাল হারামের কথা বলেছি তোমাদেরকে, এগুলো থাকতে পারে। আচ্ছা, এরপরে আছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের মধ্যে আছে বাণিজ্যিক আইন, অধিকার সংরক্ষণ আইন, বিভিন্ন ধরনের আইন এখানে আছে, পরিবেশ সংক্রান্ত আইন, সমবায় আইন, শ্রম আইন। এই আইনগুলো কিন্তু ব্যবসাকে অবশ্যই মেনে চলতে হবে এবং আইন মেনে চলা কিন্তু সবার ক্ষেত্রেই কর্তব্য। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যবসায় সাধারণ পরিবেশের উপাদান সমূহ দেখলাম, আমরা এখানে ব্যবসায় সাধারণ পরিবেশ কি কি সেগুলা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা কার্য পরিবেশ সম্পর্কে জানলাম যে কার্য পরিবেশ কি, কোনো ব্যক্তি বা পক্ষ প্রত্যক্ষভাবে কিন্তু এখানে প্রভাব বিস্তার করে। আচ্ছা, তো আমরা এই যে সামষ্টিক এবং বাহ্যিক পরিবেশ, সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ সম্পর্কে জানলাম, ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে কিন্তু এখানে জানলাম। তো এরপর আমরা আসলে ব্যবসার উপর যে ব্যবসার সাধারণ পরিবেশের যে উপাদান সমূহ এখানে আছে সেইগুলা কিন্তু আমরা জেনেছি। এবং তাহলে এখন আমরা তো বলেছি যে কিসের প্রভাব আছে। তো আমরা এখন বিস্তারিতভাবে দেখব যে ব্যবসার উপর অর্থনৈতিক পরিবেশের প্রভাব কি, প্রাকৃতিক পরিবেশের প্রভাব কি, ধর্মীয়, প্রযুক্তিগত, সামাজিক, অর্থনৈতিক পরিবেশের কি কি প্রভাব আছে, এগুলো আমরা সংক্ষেপে কিছু পয়েন্ট আমরা উল্লেখ করেছি এখান থেকে বা বই থেকে। তো এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এর বাইরে যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি, এর বাইরেও তোমাদের কিন্তু বই পড়তে হবে, বই পড়া ছাড়া কোনো বিকল্প কিন্তু নাই। আচ্ছা, তো এরপর ব্যবসার উপর অর্থনৈতিক পরিবেশের কিছু প্রভাব আমরা এখানে উল্লেখ করেছি। আমরা কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলেছি এখানে। তো তার মধ্যে একটি হচ্ছে সঞ্চয় বিনিয়োগ, দ্বিতীয় হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সমূহ, তৃতীয় হচ্ছে উৎপাদন ও বন্টন ব্যবস্থা। আচ্ছা, তো উৎপাদন এবং বন্টন ব্যবস্থা এখানে কি হতে পারে এগুলো আমরা এখন বিস্তারিত দেখব। সেখানে যাচ্ছে যে সঞ্চয় বিনিয়োগ, আয়ের যে অংশ বর্তমানে ভোগের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকে কিন্তু সঞ্চয় বলে। মানে তোমার কাছে এখন 100 টাকা আছে, 100 টাকার মধ্যে হয়তো তুমি 50 টাকা তোমার খরচ হবে, তারপর মানে একটা 50 টাকা কিন্তু তোমার থেকে যাবে, এটা ভবিষ্যতে সঞ্চয় করার জন্য তুমি রেখে দিতে পারো বা গুছিয়ে রাখতে পারো, একে কিন্তু সঞ্চয় বলে। তো যে এলাকার লোকজনের সঞ্চয় এবং বিনিয়োগের ইচ্ছা বেশি সেই এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা দ্রুত প্রসার ঘটে। হ্যাঁ, আমি একটু আগে একটা কথা তোমাদের বলেছি যে সঞ্চয় বেশি হয়ে গেলে তারল্য সংকট তৈরি হয়, এটা ঠিক আছে, বাট যেই এলাকায় মানুষের সঞ্চয় বেশি করে তো এই সঞ্চয়ের কারণে কিন্তু মানুষ ভবিষ্যতে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ক্রয় করার জন্য কিন্তু তারা অনেক সময় সঞ্চয় করে থাকে। তো এই সঞ্চয় কিন্তু তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ভবিষ্যতের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। আচ্ছা, এরপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সমূহ এখানে আছে, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, অর্থলগ্নিকারী বা ইনভেস্টমেন্টকারী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু আছে। তাদের আধিক্য, অর্থ, ঋণ ব্যবস্থার কারণে ব্যবসার অর্থনৈতিক পরিবেশ প্রভাবিত হয়। আচ্ছা, তো আমরা যেহেতু অর্থনৈতিক পরিবেশ নিয়ে কথা বলছি, যে এখানে আমরা দেখছি যে তাদের ব্যাংক, বীমা বা অর্থলগ্নি প্রতিষ্ঠান তারা যদি বিনিয়োগ করে তাহলে তো এটা ব্যবসা পজিটিভলি প্রভাবিত হবে। তো ঋণ ব্যবস্থা, এখানে কিন্তু ঋণ ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, অর্থ ও ঋণ ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে, মানে একটা ব্যবস্থা, একটা সিস্টেম তো তোমার থাকতে হবে আর কি। তো এই সিস্টেমটার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংক, বীমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যদি বেড়ে ওঠে তাহলে কিন্তু ব্যবসা পজিটিভলি উপকৃত হয় এবং কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রভাব এখানে আছে। আচ্ছা, এখানে ব্যবসার যথেষ্ট আর্থিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে, যেখানে যথেষ্ট আর্থিক প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু ব্যবসা দ্রুত গ্রো করে, কারণ মানুষ এগুলোর সাথে কানেক্টেড হয়, বিভিন্ন ধরনের লোন বা বিভিন্ন ধরনের সেবা তারা নিয়ে থাকে এবং তারা কিন্তু একটা ব্যবসায় কাজে লাগায়। অর্থলগ্নিকারী ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান ব্যবসায় বিনিয়োগ করে, বিদেশি অনেক ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান আছে যেগুলো ব্যবসায় বিনিয়োগ করে, এগুলো কিন্তু অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে উৎপাদন ও বন্টন ব্যবস্থা আছে। সরকারি উৎপাদন ও বন্টন ব্যবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা আসলে গ্রো করতে, ব্যবসার প্রসার কিন্তু কঠিন হয়ে যায়।
কিভাবে কিভাবে সরকার যদি নীতি নির্ধারণ, ঠিক আছে নীতি নির্ধারণ করতে পারে, বাট সবকিছু যদি সে কন্ট্রোল করে বা সে নিয়ন্ত্রণ করে উৎপাদন এবং বন্টন ব্যবস্থা, তো এটা করলে কিন্তু ব্যবসার তো জায়গা থাকে না। তাহলে তো সব কাজই সরকার করলো, তাহলে মানুষ ব্যবসা করবে কিভাবে? তো এখানে কিন্তু ব্যবসা প্রভাবিত হয়। আচ্ছা, এরপরে আছে মুক্ত উৎপাদন ও বন্টন ব্যবস্থা দ্বারা ব্যবসা কিন্তু প্রসার লাভ করে। মানে মুক্ত অর্থনীতিতে কি হয় যে ব্যবসায়ীরা তাদের মধ্যে ব্যবসা হতে পারে, ভোক্তারা তাদের মতো কিনতে পারে, একটু ওপেন সিস্টেম এখানে থাকে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে উৎপাদন বন্টন ব্যবস্থা, মুক্ত অর্থ ব্যবস্থা। আচ্ছা, এরপরে আছে আমরা দেখি ব্যবসায়ের ওপর সাংস্কৃতিক পরিবেশের প্রভাব। এখানে আমরা কি দেখছি? সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আছে ভোগকারীর মনোভাব ও দৃষ্টিভঙ্গি আছে, মূল্যবোধ ও ধারণা আছে। ভোগকারী আসলে কি মনোভাব নিয়ে ব্যবসায় ভোগ করবে, তার পণ্য ভোগ, যে পণ্যটি সে কিনবে সেটি কিভাবে ভোগ করবে, এটি কিন্তু এখানে দেখা যায়। মানুষের রুচি, ধ্যান ধারণা, মনোভাব, দৃষ্টিভঙ্গি, এগুলো কিন্তু সবকিছুর মধ্যে চলে আসছে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে। ফ্যাশন প্রভৃতি কিন্তু নির্ভর করে। ফ্যাশনে যে বর্তমানে ওয়ার্ল্ড কাপ চলছে, মানুষ জার্সি পড়তেছে, তো এগুলো কিন্তু এই যে এখানে ফ্যাশনের মধ্যে আছে। ভোগকারী আসলে কি চাচ্ছে, ভোগকারী কি মনোভাব পোষণ করছে, এটা কিন্তু ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে এখানে কি বলা হয়েছে? প্রতিনিয়ত পরিবর্তন দেখা যায়, ব্যবসায়ীকে এইসব পরিবর্তনের সাথে মিল রেখে উৎপাদন ও বন্টন কাজে কাজ করতে হয়। মানে ক্রেতারা যেভাবে তার মনোভাব পোষণ করবে সেটাকে কিন্তু ব্যবসায়ীকে কাজে লাগাইতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনগণের রুচি ও চাহিদাকে কিন্তু প্রভাবিত করা হয়। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনগণের রুচি ও চাহিদাকে কিন্তু প্রভাবিত করে। কাজেই এর প্রতি গুরুত্ব দিয়ে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে হয়। মানে ভোগকারীর মনোভাব ও দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিয়েই কিন্তু ব্যবসাকে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। আচ্ছা, এরপরে কি আছে? মূল্যবোধ এবং ধারণা আছে। আচ্ছা, মূল্যবোধ ও ধারণা কি? কোনটি ভালো মন্দ, কোনটি উচিত অনুচিত, এগুলো কিন্তু ব্যবসায় মানে ব্যবসায়ীকে সমাজে তো এটা সাংস্কৃতিক পরিবেশের একটি প্রভাব, মানে এটা কিন্তু ব্যবসার উপর প্রভাব বিস্তার করে। মানে কোনটি ভালো মন্দ, এখন মদের ব্যবসা তো হারাম, তো মদ তো আসলে আমাদের সমাজে একটি মন্দ জিনিস, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওপেনলি দোকান দিয়ে বসলে তো এটা তো হবে না, এই ব্যবসা তো দাঁড়াবে না, মানে এটা করা যাবে না। এখানে আমরা ব্যবসায়ের মূল্যবোধ ও ধারণা নিয়ে কথা বলছিলাম। তো কোনটি মূল্যবোধ এবং ধারণা, ব্যবসায়ের কোনটি ভালো মন্দ উচিত অনুচিত এই সংক্রান্ত মানুষের বোধকে কিন্তু মূল্যবোধ বলা হয়। তো মূল্যবোধ দীর্ঘদিনের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা প্রভৃতির আলোকে কিন্তু মানুষ এবং ব্যক্তি, দল, সংগঠন, একটি সমাজে সেগুলো কিন্তু প্রভাবিত হয়, এবং এটি কিন্তু মানে আক্ষরিক অর্থে এবং পূর্ণাঙ্গভাবে কিন্তু ব্যবসায়কে প্রভাবিত করে, এবং ব্যবসা কিন্তু এইগুলোর উপর চিন্তা ভাবনা করেই তার কার্যক্রম পরিচালনা করে। তো এরপর আমরা কিন্তু ব্যবসার উপর সামাজিক পরিবেশের যে প্রভাব আছে সেটি দেখছি। তো আমরা কি দেখছি? যে শিক্ষা ব্যবস্থা যে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ব্যক্তির অন্তর্নিহিত সত্তার যে বিকাশ হয় তাকে কিন্তু শিক্ষা বলা হয়। তো শিক্ষার মাধ্যমে কিন্তু মানুষের ভিতরে একটি চেঞ্জ আসে, মানুষ কিন্তু আলোর সন্ধান পায়। তো এই শিক্ষার মাধ্যমে কিন্তু মানুষ যখন আলোকিত হয়, জ্ঞানী হয়, তো ব্যবসা সম্পর্কে কিন্তু মানুষ জানে, বা ভোক্তাও কিন্তু ব্যবসা সম্পর্কে জানে। একদম মালিক পক্ষ যেমন জানে, ভোক্তা পক্ষ তেমন জানে, ভোগকারী পক্ষ জানে। তো ব্যবসা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রভাবিত হয়। এরপর মানুষের শিক্ষা সমাজে এক অনুপম পরিপার্শ্বিকতা তৈরি করে, এবং মানুষ কিন্তু বুঝে যে কোনটি আসলে ভালো এবং কোনটি খারাপ, এবং সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত হিসাবে মানুষ কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। এবং মালিক পক্ষ এবং যে ভোগকারী পক্ষ আছে, ক্রেতা পক্ষ আছে, তারা কিন্তু এটা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে আমরা এখানে দেখছি যে এর প্রতিফলন কিন্তু হয় শিল্প, বাণিজ্য, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে, মানে শিক্ষা কিন্তু সার্বিকভাবেই এখানে প্রভাব বিস্তার করে। তারপর আমরা দেখছি যে সামাজিক প্রতিষ্ঠানসমূহ কি আছে? বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদনমূলক প্রতিষ্ঠান, আমরা কিন্তু সবগুলোই বলেছি, দাতব্য প্রতিষ্ঠান, এগুলো কিন্তু প্রভাব কিন্তু ব্যবসার উপর বিশেষভাবে প্রভাবিত হয়। একটি হাসপাতাল কিভাবে পরিচালিত হবে, একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, এবং তার উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু। তো এই হচ্ছে সার্বিক বিষয়, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়ের উপর। তো ব্যবসার উপর কিন্তু প্রযুক্তিগত পরিবেশেরও কিছু প্রভাব আছে। তো প্রযুক্তিগত পরিবেশ কি? বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা। আসলে যে শুরুতে আমি বলেছিলাম যে শিক্ষা ব্যবস্থা যদি কারিগরি এবং বিজ্ঞান মনস্ক হয়, তাহলে মানুষ কিন্তু হাতে কলমে শিখতে পারে এবং বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারে, যেটি কিন্তু খুব ব্যবসা এবং ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি বিজ্ঞান ও কারিগরি শিক্ষার এখানে দেখি, কারিগরি শিক্ষা বলতে হাতে কলমে শিক্ষাকে বোঝায়। তো আমরা বললামই যে কারিগরি শিক্ষা বলতে হাতে কলমে বোঝায়, এবং কারিগরি শিক্ষার ব্যাপক সুযোগ থাকলেও দেশে উদ্যোক্তা
এবং ব্যবসায় সৃষ্টি হয়, মানে মানুষ কিন্তু নতুনভাবে জানতে শুরু করে ব্যবসা, এবং ব্যবসায় মানুষের চাহিদা কী কী আছে, এবং ব্যবসা এবং উদ্যোক্তা তৈরি হয় এবং ব্যবসায়ীর সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীর সৃষ্টি হয়। এরপর এতে কিন্তু দক্ষ জনশক্তি পাওয়া যায়। এটি প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, বা সৃজনশীল প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউতে এই প্রশ্নগুলো আসে যে দক্ষ মানব সম্পদ কীভাবে তৈরি হয়, অর্থনৈতিকভাবে নাকি প্রযুক্তিগতভাবে না সামাজিক পরিবেশের মাধ্যমে। তো এখানে খুবই সহজ যে এখানে আমরা প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এখানে দক্ষ জনশক্তি পেয়ে থাকি। তো তারপর আমরা কিন্তু বিদ্যমান শিল্পের কিন্তু সহজ সম্প্রসারণ কিন্তু এই কারিগরি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে কিন্তু সম্ভব হয়। তো আমরা কি দেখছি, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা, এখানে দেশের বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থার ব্যাপক কর্মী গঠনে পরিচালনায় কিন্তু সহায়ক ভূমিকা পালন করে, আবার দক্ষ কর্মী অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে। একটি জনশক্তি যখন দক্ষ হয় তখন কিন্তু তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন চীন রাশিয়ার দিকে আমরা তাকাতে পারি, তারা কিন্তু দক্ষ, তারা প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষ হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানে নিজেরাই খুলে ফেলতে পারছে বা নিজেরা কাজ করছে। তো এটা কিন্তু এখানে ভূমিকা পালন করে। তো আমরা দেখছি এছাড়াও অনেক অনেক কিছু আছে। আমরা যদি পূর্বে যাই, আগে ফিরে যাই, তো প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, আধুনিক কলা কৌশলের ব্যবহার, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা ইত্যাদি। তো আমরা এরপর প্রযুক্তিগত পরিবেশের পর আমরা দেখব যে ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের কী কী প্রভাব আছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রাকৃতিক পরিবেশের প্রভাব আছে। নদীমাতৃক দেশ হওয়ার কারণে আগে কিন্তু এই নদীকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়েছে, এবং এখনও এটি মূলত এখন রোড রাস্তা হওয়ার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু নদী কিন্তু এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। তো আমরা দেখছি যে প্রাকৃতিক পরিবেশের উপর এখানে কৃষি, তো কৃষি আসলে কিভাবে ভূমিকা পালন করে। তো আমরা দেখব যে কৃষি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এদেশের প্রধান কৃষিজাত ফসল হলো ধান, পাট, তামাক, চা, ইক্ষু, কার্পাস তুলা ইত্যাদি। তো এইগুলো কিন্তু কৃষিজাত পণ্য, এবং এই কৃষিজাত পণ্যের উপরেই কিন্তু বাংলাদেশের প্রধান ব্যবসাগুলো টিকে আছে। যেমন পাটকল, এখানে পাটের কথা উল্লেখ আছে, ধানের কথা উল্লেখ আছে, তামাক, চা শিল্প কিন্তু বাংলাদেশে একটি মানে গ্রোয়িং শিল্প, এবং অনেকদিন ধরে চলছে। সিলেটের চা বা পঞ্চগড়েও চা হয়। তো এই চা শিল্প কিন্তু ভূমিকা রাখছে। এছাড়াও সবগুলো মানে এখানে কিন্তু যে উপাদানগুলোর কথা বলা আছে, এছাড়াও এগুলো কিন্তু কৃষিজাত দ্রব্য, এবং বাংলাদেশ কিন্তু যেহেতু কৃষি প্রধান দেশ, তো এখানে কিন্তু এগুলোর একটি ভূমিকা আছে। তো আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবং এই ফসলগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হয়, বাই প্রোডাক্ট তৈরি হয়, বা উপজাত যে পণ্য যেগুলোকে বলে, তো এগুলো কিন্তু তৈরি হয়। যেমন আখ থেকে চিনি তৈরি হয়, চা থেকে তো চা হয়, বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে তৈরি হয়। এখানে খনিজ সম্পদ আছে। বাংলাদেশ কিন্তু খনিজ সম্পদ বাংলাদেশে আছে। তো এখানে আমরা দেখছি যে খনিজ সম্পদের প্রাচুর্য কিন্তু ব্যবসায় বিস্তারে সহায়তা করে। মধ্যপ্রাচ্যে খনিজ সম্পদ হচ্ছে তেল। তো এই তেল কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রসার, মানে তারা তেলের উপরেই তাদের অর্থনীতি সচল করে রাখছে। বাংলাদেশে কিন্তু কয়লা আছে, এবং গ্যাসের সন্ধানও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এগুলো কিন্তু অর্থনীতিতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। আচ্ছা, তো বাংলাদেশে খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস আছে, যেটি বললাম, কয়লা আছে বলেছি, কঠিন শিলা আছে, চুনাপাথর, শ্বেত মৃত্তিকা মানে সাদা মাটি যেটাকে বলে। তো এইগুলার কিন্তু প্রভাব এখানে আছে। এবং বাংলাদেশের উত্তোলিত গ্যাস মূলত এখানে হচ্ছে সার ও বিদ্যুৎ উৎপাদনে কিন্তু এবং গৃহস্থলী কাজে কিন্তু ভূমিকা রাখে। প্রত্যেকের বাড়িতেই এখন বর্তমানে গ্যাসের ব্যবহার আছে, এবং সার এবং বিদ্যুৎ উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এই খনিজ সম্পদ রাখছে। আচ্ছা, তো এগুলো কিন্তু ভূমিকা রাখার পাশাপাশি এগুলো কিন্তু এক প্রকার গুরুত্বপূর্ণ প্রভাব এখানে রাখছে। আসলে এরপর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে ব্যবসার উপর রাজনৈতিক পরিবেশের প্রভাব। আমরা শুরুতেই কিন্তু সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছি। তো সার্বভৌমত্ব আসলে কি? রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ কর্তৃত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকাকে সার্বভৌমত্ব বলে। যেটা আমি বলেছি যে পূর্ণ কর্তৃত্ব, সিদ্ধান্ত নেওয়া এবং কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এটা কিন্তু সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত। যে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, সে দেশে কিন্তু ব্যবসার ভিত্তি মজবুত হতে পারে না, কারণ ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সার্বভৌমত্ব ভূমিকা পালন করে। তো এরপর আমরা কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছি। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিন্তু দেশ বিপর্যস্ত হয়, ব্যবসা বিপর্যস্ত হয়, মানুষ ব্যবসা করতে পারে না, অর্থনৈতিক সিস্টেম ভেঙে পড়ে। তো এই রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে। স্থিতিশীলতা যদি না থাকে, তাহলে উৎসাহ উদ্দীপনা কিন্তু এখানে হারিয়ে যায়। আচ্ছা, উৎসাহ উদ্দীপনা এখানে কিন্তু হারিয়ে যায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। আচ্ছা, তো এরপর আমরা যদি ব্যবসার উপর ধর্মীয় পরিবেশের প্রভাব দেখি, যে আসলে বাংলাদেশের মানুষ
ধর্মপ্রাণ মানুষ তার ধর্মকে মেনে চলার চেষ্টা করে, বা সব সময় না পারলেও একটি নির্দিষ্ট ক্ষেত্র পর্যন্ত মানুষ ধর্মকে প্রাধান্য দেয়। তো ধর্মীয় বিশ্বাস এখানে ভূমিকা আছে, ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে মানুষ তার জীবনাচরণ পরিচালনা করার চেষ্টা করে। এক এক ধর্মাবলম্বী জনগণকে এক এক রকম ধর্মীয় বিশ্বাস ও সংস্কার দ্বারা প্রভাবিত, এর প্রতিফলন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জীবন জীবিকার উপর কিন্তু নির্ভর করে এবং প্রভাব ফেলে, বিভিন্নভাবে তারা প্রভাব ফেলে। যেমন ইসলাম ধর্মে মদ পান, যেটা আমি বলেছি, এবং সুদ দেওয়া নেওয়া কিন্তু নিষিদ্ধ। সেজন্য মদের দোকান বা সুদের যে ব্যবসাগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশে মানে ব্যবসায়িক ক্ষেত্রে এটা কিন্তু প্রচলিত হয় না, মানে ওপেনলি প্রচলিত হয় না। আচ্ছা, যেমন বৌদ্ধ ধর্মের জীব হত্যা মহাপাপ, যে দেশ বৌদ্ধ ধর্মের যে দেশের সংখ্যাধিক্য বেশি বা যেখানে বৌদ্ধ ধর্মের মানুষজন আছে সেখানে কিন্তু পশু পাখি মানে হত্যার যে বিষয়গুলো এগুলো কিন্তু কম করা হয়। তো এগুলো কিন্তু সেখানে ব্যবসায়িক পরিবেশের একটি প্রভাব বিস্তার করে। ধর্মের বহুত্ব, কোনো দেশে যদি ধর্মের একটি বহুত্ব থাকে, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, ইনক্লুসিভভাবে তারা থাকে, সেক্ষেত্রে ধর্মের বহুত্ব কিন্তু ব্যবসা কোন ধরনের ব্যবসা কিভাবে পরিচালিত হবে এবং কি ব্যবসা পরিচালিত হবে এটা কিন্তু এখানে ভূমিকা পালন করে। তো সার্বিকভাবে এখানে আসলে এগুলাই বলা হয়েছে। তো আমরা একটু দেখি যে কোনো দেশে একটি মাত্র ধর্মের অনুসারী থাকলে সেই দেশ আসলে এক ধরনের ব্যবসা গড়ে তোলে। যেমন মুসলিম প্রধান দেশগুলোতে কিন্তু এক ধরনের ব্যবসা চলে, আবার যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে সেখানে কিন্তু চিন্তা করতে হয় যে আসলে কোন ব্যবসাটি এখানে করলে সবচেয়ে বেশি উপযোগী হবে এবং সবাই এই ব্যবসাগুলো গ্রহণ করবে। তো এইটা হচ্ছে ব্যবসার উপর ধর্মীয় পরিবেশের প্রভাব। এরপর ব্যবসার উপর কিন্তু আইনগত পরিবেশের কিছু প্রভাব আছে। আইনগত পরিবেশ কিন্তু মানে সকলকে যেহেতু আইন মেনে চলতে হয়, তো আইনগত পরিবেশের প্রভাব কিন্তু ব্যবসায়ও আছে। তো ব্যবসায় কিভাবে আছে? শিল্প ও বাণিজ্যিক আইন এখানে আছে। আচ্ছা, তো কি শিল্প বাণিজ্য কিভাবে? দেশের শিল্প বাণিজ্য সংক্রান্ত আইনের আওতায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু পরিচালিত হয়। শিল্প ও বাণিজ্য সংক্রান্ত আইনের আওতায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু পরিচালিত হয়। এসব আইন যদি যুগোপযোগী এবং সহজ প্রকৃতির হয় তবে কিন্তু ব্যবসা পরিচালনা করা সহজ হয়, সহজে তাদের শিল্প বাণিজ্যিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারে। আচ্ছা, তো অন্যথায় ব্যবসা পরিচালনা কিন্তু কঠিন হয়। আইন যদি ব্যবসা বান্ধব না হয়, জন্য ব্যবসায়ীরা কিন্তু অনেক সময় বলে যে ব্যবসা বান্ধব আইন চাই, ব্যবসা বান্ধব নীতি চাই। তো ব্যবসা বান্ধব আইন না হলে কিন্তু মানে পরিচালনা করা কঠিন হবে, এবং ব্যবসায় কিন্তু ব্যবসা বান্ধব আইন না হলে এটা কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে। তো এক্ষেত্রে ওই আলটিমেটলি কিন্তু ব্যবসার উপর আইনগত পরিবেশের নেতিবাচক একটি প্রভাব এখানে পড়ে। তো এখানে ক্ষতিপূরণ আইন সম্পর্কে বলা হয়েছে, অনেক ধরনের আইন আছে, তো এখানে ক্ষতিপূরণ আইন সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা প্রভৃতি কারণে কিন্তু ক্ষতিপূরণ আইন এখানে সহ আরও অনেক ধরনের দুর্ঘটনায় কিন্তু ক্ষতিপূরণ আইনের প্রচলন আছে। এবং ক্ষতিপূরণ আইন কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ব্যবসা তো আসলে সবসময় মুনাফা বা লাভজনক অবস্থায় থাকবে এরকম না, ক্ষতিও হয়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কিন্তু ক্ষতিপূরণ আইনের কার্যক্রম পরিচালিত হয়। এবং ক্ষতিপূরণ আইন কিন্তু 1923 সাল থেকে এটি কিন্তু 1923 সালের আইন কিন্তু বাংলাদেশে মানে ফলো করা হয়, অনুসরণ করা হয় যেটাকে বলে। আচ্ছা, তো এই দেখলাম আমরা ব্যবসায় আইনগত পরিবেশের প্রভাব। এবং এছাড়াও ব্যবসায় পরিবেশের বহু উপাদান আছে যা ব্যবসায়ের উক্ত উপাদানগুলোর প্রভাব অপরিসীম। মানে এছাড়াও বিভিন্ন ধরনের উপাদান ব্যবসায়ের আছে, তো উপাদান অপরিসীম। তো আমরা একটু শুরু থেকে রিক্যাপ করি আমরা কি কি পড়লাম। তো আমরা শুরুতে কিন্তু ব্যবসায় পরিবেশের ধারণা পেলাম। ব্যবসা পরিবেশের ধারণার পর আমরা কিন্তু ব্যবসা পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানলাম। উপাদান আছে হচ্ছে ব্যবসায় পরিবেশের উপাদান কিন্তু দুই প্রকারের উপাদান আছে। আচ্ছা, দুই প্রকার উপাদান আছে, একটি হচ্ছে ব্যষ্টিক অভ্যন্তরীণ, একটি হচ্ছে সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ। তো সামষ্টিক বাহ্যিক পরিবেশের আবার দুই ধরনের এখানে ভাগ আছে। আমরা যদি এটা দেখি যে এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। তো আমরা এখানে আগেও লিখেছি যে দুই ভাগে ভাগ করা হয়। তো সামষ্টিক অর্থনীতির উপর ব্যষ্টিক বা অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আমরা কথা বলেছি, অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কি, বাহ্যিক পরিবেশ, সামষ্টিক বা বাহ্যিক পরিবেশের উপাদানগুলো কি কি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কার্য পরিবেশ কি, কোনো ব্যক্তি বা পক্ষ এখানে অন্তর্ভুক্ত থাকে সেগুলো আমরা বলেছি, ক্রেতা, ভোক্তা, পণ্য সরবরাহকারী ইত্যাদি। তারপর সাধারণ পরিবেশ সম্পর্কে আমরা জেনেছি। ব্যবসায় সাধারণ পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সম্পর্কে কিন্তু আমরা কথা বলেছি, এবং উপাদানগুলোর কিছু উপাদান নিয়ে আমরা কিন্তু বিস্তারিত এখানে কথা বলেছি, কিছু উপাদান নিয়ে
এবং কথা বলেছি, কিছু কিছু উপাদানের বাইরেও বিভিন্ন উপাদানগুলো আছে, এই সম্পর্কে আমরা সামনে জানবো। তো এইগুলা হচ্ছে ব্যবসার উপর বিভিন্ন ধরনের পরিবেশের প্রভাব। তো এরপর আমরা দেখবো যে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ আসলে কিভাবে তার বাংলাদেশে ব্যবসায় পরিবেশ হয়। তো বাংলাদেশে কিন্তু আসলে বাংলাদেশে অনেক ধরনের বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি আছে। তো ব্যবসাও ডাইভার্সিফাইড। তো ব্যবসায় এই সবগুলো উপাদানের প্রভাব কিন্তু আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব ধরনের প্রভাব এখানে আছে বাংলাদেশে। একটি বড় মানে একটি বড় অংশ মানুষ মুসলমান, তার বাইরেও একটি বড় অংশ অন্য ধর্মাবলম্বী মানুষরা আছে, তারা কিন্তু তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করে এবং এই পালন করার কারণে তারা এতে কিন্তু ব্যবসা বিভিন্নভাবে প্রভাবিত হয়। নদীমাতৃক দেশ হিসাবে প্রাকৃতিক পরিবেশে যে উপাদানগুলো আছে ব্যবসায় প্রভাব ফেলে। অর্থনৈতিকভাবে যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হচ্ছে বা হতে যাচ্ছে, তো এইখানেও অর্থনৈতিক পরিবেশে বিভিন্ন ধরনের নীতিমালা এখানে কিন্তু প্রভাব বিস্তার করে। তারপরে এখানে প্রযুক্তিগত উপাদান, আধুনিক বিশ্বের সাথে বাংলাদেশ তাল মিলে বিভিন্ন ধরনের প্রযুক্তি অ্যাডপ্ট করছে, হয়তো এখন অনেক কিছু করতে পেরেছে বা পারেনি, বিভিন্ন ধরনের বিষয় এখানে আছে, ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রভাব ফেলে। তো আমরা কিন্তু শুরুতেই বলেছি যে ব্যবসায় পরিবেশ যে সবসময় আসলে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে বিষয়টা এরকম না, অনেক ক্ষেত্রে অনেক সমস্যার কারণে এটি কিন্তু নেতিবাচকভাবেও প্রভাব ফেলতে পারে। আচ্ছা, তো ব্যবসায় এখানে আমরা কি বলেছি, এখানে বলেছি যে বাংলাদেশে ব্যবসায়, বাণিজ্য, সেবা খাতে ব্যবসায় পরিবেশের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো ক্রমাগত বৃদ্ধি পাওয়ার দেশে ব্যবসায়িক পরিবেশ প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত, প্রযুক্তিগত, এই যে আমরা যেগুলো বললাম যে সবগুলোর উপর সম্মিলিতভাবে কিন্তু গঠিত। এই যে আমি প্রাকৃতিক সম্পদ নিয়ে বললাম, খনিজ সম্পদ, নদী নালা, সমুদ্র সব ধরনের শিল্প এখানে অবদান রাখছে। সাথে সাথে অর্থনৈতিক পরিবেশের রেমিটেন্স, রপ্তানি, বাংলাদেশে কিন্তু একটি বড় ধরনের আয় আসে রেমিটেন্স থেকে। বিদেশে বাংলাদেশের প্রবাসী যোদ্ধারা তারা কিন্তু কষ্ট করে কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান এবং এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সচল করে এবং ব্যবসা বাণিজ্যকে সচল করে। তো এইগুলার প্রভাব এখানে আছে। রপ্তানি আয় আছে, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়, চিংড়ি, ইলিশ, তারপরে বিভিন্ন ধরনের শস্য, এগুলা কিন্তু বাইরে রপ্তানি হয়। বিনিয়োগ ব্যবসা, আচ্ছা ব্যবসা বানানটা একটু ভুল আছে, বিনিয়োগ ব্যবসা সম্প্রসারণে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বহুবিধ প্রতিভা এবং সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় পরিচয় মানুষকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটি প্রভাব এনে দেয় আর কি। তো আচ্ছা, এরপরে আমরা মানে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নে কি কি সমস্যা আছে এই সম্পর্কে আমরা কথা বলবো। বাংলাদেশের সমস্যাগুলো কি কি আছে, ওই যে বললাম যে অপর্যাপ্ত প্রযুক্তি, অর্থ, ঋণ ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, অবকাঠামোগত স্বল্পতা। এই অপর্যাপ্ত প্রযুক্তি বাংলাদেশ খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করলেও এখনও কিন্তু পর্যাপ্তভাবে তারা পারে নাই, বাংলাদেশ এখনও পিছিয়ে আছে এবং প্রযুক্তির অপর্যাপ্ততা আছে। অর্থ, ঋণ ব্যবস্থায় সংকট আছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি বড় ধরনের সংকট সবসময় আমরা পরিলক্ষ্য করেছি, পূর্বে ফ্যাসিবাদী আমলেও পরিলক্ষ্য করেছি। তো এই সংকটগুলো উত্তরণ বর্তমানেও করা পসিবল হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে যেগুলো কিন্তু ব্যবসা পরিবেশ উন্নয়নে বড় ধরনের প্রভাব বিস্তার করে। অবকাঠামোগত স্বল্পতা, আসলে একটি ব্যবসা করতে গেলে অবকাঠামোগত সহায়তা জরুরি, এই সহায়তাগুলো কিন্তু ব্যবসায়ীরা প্রকৃতভাবে পেয়ে উঠছেন না বিভিন্ন ধরনের সমস্যার কারণে। তো প্রাকৃতিক বিপর্যয়, বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইগুলা কিন্তু এখানে ভূমিকা রাখছে, তো নেগেটিভ ভূমিকা রাখছে যেগুলো সমস্যা। নৈতিকতা এবং মূল্যবোধের অভাব, তো বাংলাদেশে কিন্তু আসলে নৈতিকতা কিছু মানুষ আসলে নৈতিকতা ও মূল্যবোধের কিছু অভাব আছে, যে কারণে ব্যবসা মানে এগিয়ে যেতে সমস্যা হয়। তো আমরা দেখবো এখন যে এগুলো থেকে সমস্যা সমাধানের মানে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এখানে কিন্তু আছে যে মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সরকারি পৃষ্ঠপোষকতা, আইন শৃঙ্খলা উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, সব উন্নয়ন হবে, কিন্তু উন্নয়নের সাথে সাথে নিজেদের জায়গা থেকে নিজেদেরকে ঠিক রাখতে হবে। ব্যবসায়ের সহযোগিতা কি কি করা যায় সেগুলো দেখতে হবে এবং এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু মূলত কাটিয়ে উঠতে হবে। এই সমস্যাগুলো কাটিয়ে উঠলে কিন্তু আমরা যে উন্নয়ন এবং পৃষ্ঠপোষকতার কথা এখানে লিখলাম এইগুলা কিন্তু মানে সমাধানের উপায় হিসাবে আবির্ভূত হবে এবং কাজ করবে। আচ্ছা, এরপর আমরা তাহলে বিস্তারিত এখানে কথা বললাম ব্যবসায় পরিবেশ নিয়ে। ব্যবসায় পরিবেশ সম্পর্কে আমরা জানলাম সামষ্টিক, তারপরে সামষ্টিক বা বাহ্যিক, ব্যষ্টিক বা অভ্যন্তরীণ, এই বিষয়গুলো অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশ সম্পর্কে আমরা জানলাম, পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আমরা জানলাম বিস্তারিত। আমরা কয়েকটি পয়েন্ট উপাদান আমরা দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, সমস্যা সম্ভাবনা সম্পর্কে জেনেছি, বাংলাদেশে কী অবস্থায় বর্তমানে ব্যবসা আছে, ব্যবসায় পরিবেশ কীভাবে প্রভাব ফেলে সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। আচ্ছা, এরপর আমরা দেখব, আমরা এখন আমাদের অনুশীলনী থেকে বা বোর্ড পরীক্ষায় এসেছে কিছু প্রশ্ন আছে যেগুলো নমুনা সৃজনশীল আকারে আমরা তোমাদের সামনে এখানে এনেছি। আমরা এগুলা এখন একটু দেখব এবং সমাধান করব এবং কিভাবে সমাধান করলে ভালো মার্ক পাওয়া যায় এটি আমরা এখন জানবো।
তো এখানে সৃজনশীল একে স্বাভাবিকভাবে তোমরা জানো যে সৃজনশীলে ক নাম্বারে একটি জ্ঞানমূলক প্রশ্ন থাকে, খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্ন থাকে। জ্ঞানমূলক অ্যান্সার দিতে হবে, আত্মস্থ করা প্রশ্ন অ্যান্সার দিতে হবে। অনুধাবনমূলকেও সেটা করতে হবে, কিন্তু নিজের মতো করে, কিন্তু যেটা আমি বুঝেছি সেটা কিন্তু ভালোভাবে জানাতে হবে। ঘতেও নিজে যেভাবে বুঝেছি এবং উদ্দীপকের সাথে কি কি আছে সেগুলো সামঞ্জস্য রেখে আমাদের কিন্তু বুঝিয়ে লিখতে হবে যে আসলে এখানে কি চেয়েছে। তো আমরা এখানে দেখি, প্রথমে আমরা প্রশ্ন দেখি, জ্ঞানমূলক প্রশ্ন, যে ব্যবসায় পরিবেশ কি। ব্যবসায় পরিবেশ কি আমরা কিন্তু শুরুতেই কিন্তু আমরা পড়েছি। ব্যবসায় পরিবেশ কি, মানুষের এই যে ব্যবসায়ের উপর পরিবেশ, ব্যবসায়ের প্রতিকূলতা গঠন নিয়ন্ত্রণের প্রভাব বিস্তারকারী উপাদানের সমষ্টি কিন্তু ব্যবসায় পরিবেশ বলে। তো আমরা এটা শুরুতেই পড়েছি। তো এখন সৃজনশীলের ব্যবসা পরিবেশ কি, তো আমরা কিন্তু এখানে একটি অ্যান্সারও আছে। ব্যবসা পরিবেশ কি, ব্যবসা প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, যেসব পারিপার্শ্বিক শক্তি বা উপাদানের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হয় তা কিন্তু ব্যবসায় পরিবেশ। ব্যবসা পরিবেশ কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পারিপার্শ্বিক উপাদান দ্বারা কিন্তু প্রভাবিত হবে। তো এখানে ব্যবসা পরিবেশ আমরা জ্ঞানমূলক অ্যান্সার, আমরা জ্ঞানমূলক যে বিষয়গুলো আছে বইতে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করা লাগবে। তো এরপর এখানে খ নম্বরে বলা হয়েছে যে ব্যবসায় প্রতিষ্ঠায় সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন। আমরা কিন্তু সামাজিক পরিবেশ নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমাদেরকে যদি দেখাই, আমরা সামাজিক পরিবেশ নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো এখন আমরা এখানে প্রশ্ন করা হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক পরিবেশে গুরুত্বপূর্ণ কেন। তো এখানে একটি জ্ঞানমূলক দেওয়া হয়েছে যে সমাজে বসবাসরত মানুষের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা, কি বলা হয়েছে, সংখ্যা শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, জাতীয়তা, সভ্যতা প্রভৃতির সমন্বয়ে কিন্তু একটা পরিবেশ গড়ে ওঠে এবং এই পরিবেশকে কিন্তু ব্যবসায় পরিবেশ বলা হয়। কি বলা হয়? ব্যবসায় পরিবেশ এখানে বলা হয়। এই পরিবেশের উপাদানগুলো মূলত মানুষের সৃষ্টি ও মানুষের কাজের মাধ্যমে প্রভাবিত হয়। কিসের মাধ্যমে প্রভাবিত হয়? সৃষ্টি এবং কাজের মাধ্যমে কিন্তু প্রভাবিত হয়। আচ্ছা, এটা কিন্তু অনুধাবনমূলক, এখানে কিন্তু তোমাকে বুঝে লিখতে হবে। সৃষ্টি এবং কাজের মাধ্যমে কিন্তু সামাজিক প্রতিষ্ঠান সমূহ গড়ে ওঠে, এটা কিন্তু তোমাকে বুঝে বুঝে বলতে হবে। আবার এই পরিবেশে ব্যবসায়ের আয়, সাধারণ লাভ লোকসানকে কিন্তু প্রভাবিত করে। তো এজন্য ব্যবসায় গঠনের সময় এর উপাদানসমূহ ভালোভাবে বিবেচনা করতে হয়। মানে সামাজিক পরিবেশের উপাদানসমূহ কিন্তু ব্যবসা গঠনের সময় খুব ভালোভাবে পরিলক্ষিত করতে হয়, কারণ আমার পারিপার্শ্বিক সামাজিক পরিবেশের যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু আলটিমেটলি একসময় ব্যবসায় একটি প্রভাব বিস্তার করে। তো এই জন্য ব্যবসায় প্রতিষ্ঠায় কিন্তু সামাজিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশের মধ্যে আমরা শিক্ষা ব্যবস্থার কথা জেনেছি, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সেজে ওঠে। তো ওই সেজে ওঠার কারণে কিন্তু শিক্ষার্থীদের আচার আচরণ, রুচি এগুলোর উপর প্রভাব ফেলে, এগুলো কিন্তু এক পর্যায়ে যে ব্যবসায় পরিবেশে প্রভাব বিস্তার করে। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব কার্তিক কোন পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় করেছেন। তো আমাদের কার্তিক কে, এটা দেখতেই হলে তো এই জনাব কার্তিক কে, জনাব কার্তিক। আচ্ছা, জনাব কার্তিক কে, আমরা যদি একটু অন্য কালার দিয়ে দেখি, জনাব কার্তিক আসলে কে? জনাব কার্তিক হলেন হচ্ছে এই যে জনাব কার্তিক উদ্দীপকে, তার সম্পর্কে কিন্তু বলা আছে। জনাব কার্তিক হচ্ছে উদ্দীপকে আছে, জনাব কার্তিক কিসে আছে? এই উদ্দীপকে আছে। আচ্ছা, জনাব কার্তিক উদ্দীপকে, তিনি বাঁশ, খেজুর, তাল গাছের উপর ভিত্তি করে রাংতা, এখানে কিন্তু একটা মূল বিষয় চলে এসেছে। রাংতা নামের একটি কুটির শিল্প প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। আরেকটি কি? কুটির শিল্প প্রতিষ্ঠান। আচ্ছা, আমরা যদি একটু অন্যভাবে এটা দেখি, কুটির শিল্প প্রতিষ্ঠান কিন্তু তিনি গড়ে তুলেছেন। আচ্ছা, কুটির শিল্প প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য, হাত পাখা, টুপি, মাদুর সহ বিভিন্ন রকম খেলনা সামগ্রী কে তাদের ভীষণভাবে আকৃষ্ট করে। মানে তিনি ওই রাংতা যে নামের যে কুটির শিল্প গড়ে তুলেছেন, যেখানে তিনি খেজুর ও তালে গাছের মাধ্যমে ভিত্তি করে বিভিন্ন ধরনের পণ্য সেখানে তৈরি করেন, হাত পাখা, টুপি, শীতলপাটি, মাদুর সহ বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী কিন্তু তিনি তৈরি করেন এবং জনগণের মধ্যে কিন্তু এগুলো সম্পর্কে বেশ চাহিদা আছে এবং তারা আকৃষ্ট হয়। তো ফলে উৎপাদিত পণ্য সামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। এবার সময়ের সাথে সাথে চাহিদা বেড়ে যাওয়ায় তিনি কিন্তু কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু মানুষ পছন্দ করছে, আকৃষ্ট হচ্ছে, তাই তার প্রতিষ্ঠানে কিন্তু তিনি প্রতিষ্ঠান সম্প্রসারণ করতে হবে, কারণ ওই চাহিদা মেটাতে হবে এবং ব্যবসা সম্প্রসারণ করতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারছেন না। তো আমরা উদ্দীপক পড়লাম। এখন এখানে আমরা যদি প্রশ্নে চলে আসি যে জনাব কার্তিক
আচ্ছা, জনাব কার্তিক কোন পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় গড়ে তুলেছেন? কোন পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় গড়ে তুলেছেন? তাহলে আমরা এখানে দেখি যে জনাব কার্তিক প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় গড়ে তুলেছেন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে সে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় গড়ে তুলেছেন? কারণ তিনি যে রাংতা যেখানে প্রতিষ্ঠা করলেন, রাংতা কুটির শিল্প প্রতিষ্ঠান, সেখানে কিন্তু তাল পাতা, খেজুর পাতা এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে যে খেজুর, বাঁশ এগুলা দিয়ে কিন্তু তিনি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেন। তো এগুলো কি? এগুলো তো প্রাকৃতিক প্রাকৃতিক গাছপালা তো প্রকৃতির অংশ, প্রাকৃতিক পরিবেশের অংশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি কিসের উপর ভিত্তি করে ব্যবসা করছেন? তিনি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে তিনি কিন্তু ব্যবসায় করছেন। আচ্ছা, উদ্দীপকে এখানে তাহলে আমরা জ্ঞানমূলক এখানে দিলাম যে এটি জ্ঞানমূলক, আমরা লিখলাম যে প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে এই পরিবেশ গঠিত হয়। তো এই যে প্রাথমিকভাবে বলা হয়েছে যে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে তিনি ব্যবসা করছেন। আচ্ছা, তারপরে প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে এই পরিবেশ গড়ে উঠেছে। আচ্ছা, গড়ে উঠেছে, তারপর কি কি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত? জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী ইত্যাদি। তো এখানে নদ নদীর সাথে একটা বিষয় এখানে দিতে হয় যে তারা কিন্তু গাছের যে বাঁশ গাছ, বাঁশঝাড়, তারপরে হচ্ছে খেজুর গাছ, এগুলো নিয়ে কিন্তু সে কিন্তু রাংতা প্রতিষ্ঠা করছে। কারণ এই রাংতার পণ্য কিন্তু আসে এই বাঁশঝাড় থেকে, মানে কাঁচামাল যেটা আসে এই বাঁশঝাড় থেকে আসে, এই খেজুর গাছ থেকে আসে। তো প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত কিন্তু অবশ্যই গাছপালা, নদী নালা আছে, গাছপালাও কিন্তু এর অন্তর্ভুক্ত। আচ্ছা, এইসব উপাদানের উপর ভিত্তি করে মানুষের জীবিকার পরিবর্তন হয়। হ্যাঁ, মানুষ তো এখানে তো জনাব কার্তিক তিনি তো ব্যবসা পরিচালনা করছেন এবং এখানে উপকৃত হচ্ছেন, তিনি মুনাফা অর্জন করছেন। তো এখানে কিন্তু জীবিকার একটি পরিবর্তন আমরা পরিলক্ষণ করেছি। তাহলে এখানে উদ্দীপক কি বলা হয়েছে? জনাব কার্তিক জামালপুর জেলায় তার বাড়ি কুটির শিল্পে স্থাপন করেন এবং এই সম্পর্কে বলা হয়েছে তিনি শিল্পে হাত পাখা বিভিন্ন ধরনের খেলনা, টুপি এগুলো বিক্রি করেন এবং খেজুর ও তাল গাছ প্রভৃতির মাধ্যমে তারা কিন্তু এই কাজ করেন। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায়, সেটিও কিন্তু এখানে বলা হয়েছে। সর্বশেষে এখানে মাটির গুণাগুণ, বৃষ্টি, তাপমাত্রা প্রবৃদ্ধির কারণে কিন্তু বনজ সম্পদ সৃষ্টি হয়। তাই বলা যায় অনুকূল প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে কার্তিক তার ব্যবসায় গঠন করেছেন। মানে প্রাকৃতিক পরিবেশ তো ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ তো শুরুতেই আমরা বলেছি, এবং প্রাকৃতিক পরিবেশ যে অনুকূল, তার এলাকার জন্য অনুকূল, এখানে কিন্তু লাস্টে বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে। মানে প্রাকৃতিক পরিবেশের কারণে এই উপযুক্ত পরিবেশের কারণে বনজ সম্পদ সৃষ্টি হয়েছে এবং এই গাছপালা, বাঁশঝাড় এগুলো তো বনজ সম্পদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আমরা একটু পূর্বে ফিরে যাই। এখানে ঘ নম্বর প্রশ্ন করেছে জনাব কার্তিকের আর্থিক সমস্যার সমাধান কিভাবে হতে পারে? কারণ তিনি আর্থিক সমস্যার কারণে কিন্তু তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না, তিনি কিন্তু কার্যকর কিছু করতে পারছেন না। আচ্ছা, এখন আমরা ঘ নম্বরে দেখি জনাব কার্তিকের সমস্যা সমাধান হতে পারে অর্থনৈতিক পরিবেশের অর্থ ও ঋণ ব্যবস্থার মাধ্যমে জনাব কার্তিকের এই সমস্যা যে অর্থনৈতিক কারণে যে সে যে তার ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না, এটি কিন্তু সমাধান হতে পারে। তো অর্থ ঋণ ব্যবস্থার মাধ্যমে, অর্থ ঋণ কি? এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তো তারপর এখানে বলা হয়েছে যে এই পরিবেশের একটি উপাদান হলো অর্থ ঋণ ব্যবস্থা। মানে অর্থ ঋণ সম্পর্কে পাঠ্য বই থেকে কি বুঝেছি এখানে কিন্তু সেটা বলা হয়েছে। এবং ব্যাংকের মাধ্যমে যে ঋণ পাওয়া যায় এখানে কিন্তু স্পষ্টভাবে তা বলা হয়েছে, ব্যাংকও কিন্তু অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর ব্যবসায় আর্থিক সংকটের কারণে যখন ব্যবসা সম্প্রসারণ করতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়, ব্যবসায়ীরা কিন্তু ব্যাংক বা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের নিকটস্থ হন এবং তাদের কাছে যেয়ে কিন্তু অর্থ সংস্থান করেন। এবং অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান হিসাবে কিন্তু ব্যাংকের একটি ভূমিকা এখানে আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি উদ্দীপকে জনাব কার্তিক এটি কুটির শিল্প গড়ে তোলেন। উদ্দীপকে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে তার উৎপাদিত পণ্য ক্রেতাদের আকৃষ্ট করে, ফলে সেগুলো দেশের বাইরেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। মানে এখানে আমরা উদ্দীপকে কি বুঝেছি, উদ্দীপক থেকে আমরা এখানে লিখলাম কি কি বুঝেছি। আচ্ছা, এরপরে পরিশেষে অর্থ ঋণ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে অর্থ ঋণ ব্যবস্থা অনুকূল না থাকলে ব্যবসায় চালিয়ে যাওয়া সম্ভব হয় না। পর্যাপ্ত ঋণ পেলে ব্যবসায়ীরা কিন্তু লাভবান হয়, পর্যাপ্ত ঋণ পেলে ব্যবসায় লাভবান হয়। কিভাবে লাভবান হয়? এখানে জনাব কার্তিক তো তিনি তার ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন, তো এখানে কিন্তু তিনি লাভবান হচ্ছে। জনাব কার্তিকের অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। যদি তিনি ঋণ নেন, তিনি অর্থনৈতিক উপাদান, ঋণ নিয়ে কিন্তু তিনি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারেন এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। ব্যবসা সম্প্রসারণ মানে শুধু যে অবকাঠামোগত সম্প্রসারণ, বিষয়টা কিন্তু এরকম না। ব্যবসা সম্প্রসারণ অবকাঠামোগত হতে পারে, তার কাঁচামালের বৃদ্ধি হতে পারে, কাঁচামাল বৃদ্ধির কারণেই তো তিনি ব্যবসায় উৎপাদন বাড়াইতে পারবেন। তো এই রিলেটেড বিভিন্ন ধরনের বিষয় এখানে হতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে ব্যবসা বৃদ্ধি আরো বাড়াতে পারবেন। সুতরাং ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব কার্তিক তার সমস্যার
সমাধান করতে পারেন, মানে মূল উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তোমরা খেয়াল রাখবে সৃজনশীল লিখতে গেলে পরীক্ষায় এই ব্যাংক থেকে মানে সর্বশেষে তোমরা কিন্তু যে একটি মন্তব্য করবে সেখানে কিন্তু ওই শুরুতে যেটা বলছো ওই অনুযায়ী একটা কথা জ্ঞানমূলকের মতো এখানে কিন্তু লিখে তোমার সর্বশেষ পরিসমাপ্তি করতে হবে। এটি গেল সৃজনশীল 1। তো এখন যদি আমরা সৃজনশীল প্রশ্ন 2-এর দিকে তাকাই, তো 2-এও আমরা একটি নমুনা একটি বোর্ড প্রশ্নের আলোকে একটি সৃজনশীল আমরা তোমাদের সামনে এনেছি, বইয়ে আছে। আচ্ছা, এখানে তিস্তাপাড়ের মানুষের দুর্দশা নিয়ে কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে শিল্প কি। তো এখানে তো আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলছি, এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বা স্যার আপনি কেন মানে শিল্প কি কেন প্রশ্নে আনলেন, কারণ এখানে তোমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন যখন আসবে তখন কিন্তু যে শুধু একটি চ্যাপ্টার থেকেই সবকিছু দিবে এরকম না, বিষয়টা ক খতে কিন্তু অন্য চ্যাপ্টারগুলো থেকেও আসতে পারে। এজন্য শিল্প নিয়ে কিন্তু আমরা আগের দিন কথা বলেছি। তো শিল্প কি এখানে ক নম্বরের প্রশ্নে এসেছে। তো শিল্প কি, শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে এতে উপযোগ সৃষ্টির প্রচেষ্টাকেই শিল্প বলে। মানে একটি অনেকগুলো সংজ্ঞা থাকে এবং অনেকগুলো ভাবে বোঝা যায়, এখানে এভাবে বলা হয়েছে যে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ এবং উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টাকেই শিল্প বলা হয়। আচ্ছা, এরপরে খ নম্বরে বলা হয়েছে একটি যে অধ্যায়ের প্রশ্ন যে উন্নত প্রযুক্তিগত পরিবেশ ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা কেন রাখে। আমরা অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু কথা বলি যে উন্নত প্রযুক্তি আসলে মানুষ উৎপাদন বাড়ে। আগে কৃষিক্ষেত্রে মাঠে হাল চাষ করা হতো গরু মহিষ বা ক্ষেত্র বিশেষে গাধা দিয়ে। তো এখন ট্রাক্টর পাওয়ার টিলার এগুলো কিন্তু চলে আসছে, এগুলো আসার কারণে কিন্তু দ্রুত জমি চাষ করা যায় এবং দ্রুত কিন্তু কার্যক্রম পরিচালনা করা যায়। তো এটার কারণে কিন্তু উৎপাদনশীলতা বাড়ছে এবং সার সহ বিভিন্ন ধরনের পণ্য এসেছে, বিভিন্ন ধরনের সহায়ক পণ্য এসেছে, এগুলো কিন্তু ওই প্রযুক্তির কারণে উৎপাদন হয়েছে। যখন প্রযুক্তি ছিল না তখন কিন্তু এগুলো এইভাবে করা যায়নি। পাওয়ার টিলার যখন ছিল না ওই হাল চাষ করে কিন্তু কৃষকদের কষ্ট করে করা লাগতো। তো যেমন আগে কিন্তু যে নৌকা কিন্তু মানে এই ইঞ্জিন নৌকা ছিল না, পালতোলা নৌকা ছিল, বিভিন্নভাবে ছিল, এইগুলোর মাধ্যমে কিন্তু বাণিজ্য হতো। তো এখন কিন্তু এই ইঞ্জিন মানে আধুনিক যে জাহাজগুলো এসেছে এগুলোর মাধ্যমে বাণিজ্য হয়, এগুলো কিন্তু সহজ করেছে। তার মানে প্রযুক্তিগত উপাদান কিন্তু ব্যবসা উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ, এটা না থাকলে কিন্তু ভালোভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। আচ্ছা, এরপরে আমরা এখানে যে এসেছে যে এখানে ফর্মালি লেখা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত গবেষণা উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি সব মিলে একটা দেশের অভ্যন্তরে সৃষ্ট পরিবেশ কিন্তু প্রযুক্তিগত পরিবেশ বলে। তার মানে প্রযুক্তিগত পরিবেশ সম্পর্কে বললে আগে প্রযুক্তিগত পরিবেশ কি এটা কিন্তু আগে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর এখানে অনুধাবন যে আমি কি কি বুঝেছি, এখানে বিজ্ঞান বা সংঘবদ্ধ জ্ঞানকে ব্যবসায়িকভাবে মানুষের প্রয়োজনে ব্যবহার করার জ্ঞানকে প্রযুক্তি বলে। মানে আবার ওখানে প্রযুক্তিগত পরিবেশ কি বলেছে এবং এখানে বলা হয়েছে প্রযুক্তি কি বলা হয়েছে, বিজ্ঞানের অগ্রযাত্রা প্রযুক্তির ব্যবহার ছাড়া আসলে বাস্তবায়িত হতে পারে না। বিজ্ঞানের অগ্রযাত্রা, তো এখানে বিজ্ঞানের অগ্রযাত্রা তো ঠিকই আছে, কিন্তু এখানে বিজ্ঞানের অগ্রযাত্রা না হয়ে যদি আমরা ব্যবসায়ের অগ্রযাত্রা বলি সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো হয়। তো আমরা কি বলবো, এটাকে ব্যবসায়ের অগ্রযাত্রা। ব্যবসায়ের অগ্রযাত্রা কিন্তু প্রযুক্তির ব্যবহার ছাড়া বাস্তবে রূপায়িত হতে পারে না। যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে বলা হয়েছে, যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের বিপ্লব ঘটেছে এবং এভাবে কিন্তু প্রযুক্তি পরিবেশ ব্যবসায় গুরুত্বপূর্ণ। স্যাটেলাইটের কারণে বিভিন্ন ধরনের তথ্য আমরা পাচ্ছি, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, তো এখন আমরা গ নাম্বারে দেখবো যে পরিবেশের কোন উপাদানের অভাবে উদ্দীপকের কৃষকগণ প্রথমত দুর্দশায় ছিলেন। মানে কি বলা হয়েছে এখানে, তিস্তাপাড়ের মানুষ, আমরা এখন উদ্দীপক দেখছি, তিস্তাপাড়ের মানুষ দুর্দশা দেখে কুড়িগ্রামের জনাব মনির হোসেন এলাকায় তিনি একটা এনজিও দেন। স্যালো টিউবওয়েল বসালে সেচ দেওয়া যায়, কিন্তু কৃষকের সে সামর্থ্য নেই, চাষ করলেও অর্থনৈতিক পরিচর্যা করতে না পারায় ফসল হয় না। এনজিওগুলোর উপরেও এই ধারণা, এনজিওর উপরেও কিন্তু মানুষের ধারণা খারাপ, মানে অর্থাৎ জনাব মনির যে এনজিও প্রতিষ্ঠা করেছেন ওই এলাকার মানুষের এখানে ধারণা খারাপ। তাই কৃষকদের তিনি সংগঠিত করলেন, আধুনিক চাষাবাদের প্রয়োজনীয় উপায় বোঝালেন। এখন দিন বদলাতে শুরু করেছে, মানে তাদেরকে বোঝানোর পর সময় কিন্তু বদলাতে শুরু করেছে। আচ্ছা, তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে পরিবেশের কোন উপাদানের অভাবে কৃষকগণ প্রথমত দুর্দশায় ছিলেন। এখন আমাদের দেখতে হবে যে কি উপাদানের কারণে তারা দুর্দশায় ছিলেন। তো আমরা যদি দেখি স্যালো টিউবওয়েল বসালে কিন্তু সেচ দেওয়া যায়, কিন্তু কৃষকদের সে সামর্থ্য নাই,
সামর্থ্য না থাকার তারা কিন্তু চাষ বা পরিচর্যা করতে পারছে না। তো আমরা এখানে দেখি যে প্রথমত অর্থনৈতিক পরিবেশের উপাদানের কারণে তারা দুর্দশায় ছিলেন। আসলে স্যালো টিউবওয়েল যে ভালো এটা কৃষকরাও জানেন, তারাও বুঝেন, কিন্তু তাদের অর্থনৈতিক সক্ষমতা না থাকার কারণে কিন্তু তারা এই কাজটি করতে পারছিলেন। তো আমরা প্রথমে এটি লিখলাম যে অর্থনৈতিক উপাদানের অভাবে তারা কিন্তু কৃষকগণ কিন্তু দুর্দশায় ছিলেন। তাহলে কি লিখলাম, জ্ঞানমূলকে যে অর্থনৈতিক উপাদানের অভাবে তারা কিন্তু দুর্দশায় ছিলেন। তো এবার জনগণের আয় সঞ্চয় ঋণ ব্যবস্থা বিনিয়োগ মূলধন জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি তাকে অর্থনৈতিক পরিবেশ বলে, মানে অর্থনৈতিক পরিবেশের বিষয় এখানে বলা হয়েছে। এরপর উদ্দীপকে কি বলা হয়েছে সেটি এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। উদ্দীপকে কি বলা হয়েছে এবং এখানে আসলে তুমি কি বুঝেছো এটাও কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এরপর জনাব মুনির সেই পরিবেশের প্রশ্ন করা হচ্ছে, জনাব মুনির যেই পরিবেশে উন্নয়ন সাধনের ফলে দিন বদলাতে শুরু করেছে তার আবশ্যকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। তো আসলে সামাজিক পরিবেশের উন্নয়ন সাধনের ফলে কিন্তু দিন বদলাতে শুরু করেছে, মানুষের দিন সময় কিন্তু বদলাচ্ছে। তার মানে কি, সামাজিক পরিবেশের উন্নয়ন, মানে সামাজিক পরিবেশের উন্নয়নের কারণে কিন্তু মানুষের দিন বদলাতে শুরু করছে। মানে এখানে কি, কোন পরিবেশ, সামাজিক পরিবেশের কারণে কিন্তু দিন বদলাতে শুরু করছে। কোন সমাজের বা জাতির মানুষের সংখ্যা, মানে সামাজিক পরিবেশকে এখানে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে এবং উদ্দীপকের বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর উদ্দীপকের যে বর্ণনা দেওয়া হয়েছে যে জনাব মুনির এনজিও প্রতিষ্ঠা করেন এবং কি কি মানুষের ধারণা খারাপ ছিল এই সম্পর্কে এটা। তো এরপর এটা সমাজে মানুষের বিশ্বাস, ধারণা, চিন্তাধারণা, দৃষ্টিভঙ্গি উন্নত না হলে মানুষ কিন্তু কখনোই এগুলাতে এগিয়ে যেতে পারে না। এগুলাতে এগিয়ে যেতে পারে না। যে সমাজে মানুষ অশিক্ষিত, গতানুগতিক দৃষ্টিভঙ্গির অধিকারী, তারা কিন্তু নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করে না। যাদের শিক্ষার অভাব আছে, তো সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত শিক্ষার অভাবের কারণে কিন্তু মানে ওই জাতি, ওই সমাজ কিন্তু অনগ্রসর থেকে যায়। এটি তাই সেখানে বোঝানোর চেষ্টা করেছে জনগণকে সচেতন, সংঘবদ্ধ, উন্নয়নমুখী করার প্রয়োজন পড়ে। এজন্য উন্নয়নের স্বার্থে সামাজিক পরিবেশের উপাদানের উন্নয়ন অপরিহার্য। তো মানে প্রশ্নে বলা হয়েছে জনাব মনির যেই পরিবেশের উন্নয়ন সাধনের ফলে দিন বদলাতে শুরু করেছে, কোন পরিবেশ, সামাজিক পরিবেশ। ওকে। তো এই হলো আমাদের সৃজনশীল সম্পর্কে আমরা তোমাদেরকে বললাম যে নমুনা সৃজনশীল। এখন তোমাদের সামনে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, নমুনা এমসিকিউ, যেগুলো বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষা এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে এগুলো এসেছে। তো আমরা কিছু এমসিকিউ নিয়ে এখানে কথা বলি। তো আমরা এখানে এমসিকিউ সমস্যা 20 নিয়ে আমরা কথা বলবো। তো আমরা কিন্তু এখানে কথা বলছি বিশ্বায়ন, মানে প্রশ্ন করা হয়েছে বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্ভুক্ত। তো বিশ্বায়ন আসলে কি, গ্লোবালাইজেশন, মানুষ বিভিন্নভাবে কানেক্টেড হয় আন্তর্জাতিকভাবে। তো সামাজিক পরিবেশের কথা এখানে বলা হয়েছে। আসলে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত আমরা যদি একটু আগে চলে যাই, সামাজিক পরিবেশের জনসংখ্যা, জাতীয়তা, জাতিগোষ্ঠী, শিক্ষা ব্যবস্থা, সামাজিক প্রতিষ্ঠান, দেশের সুনাম ইত্যাদি কিন্তু আছে। এছাড়াও সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কিন্তু বিশ্বায়নও। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কিন্তু বিশ্বায়ন নয়, এটি কিন্তু কারণ এই বিশ্বায়ন তো সামগ্রিকভাবে মানে এটি মানুষের পলিসির উপর, নীতির উপর কিন্তু নির্ভর করে। তো এখানে আমরা প্রশ্নে চলে যাই যে কোন পরিবেশের অন্তর্ভুক্ত, তাহলে উত্তর হবে হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। বিশ্বায়ন কোন পরিবেশ, রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এরপর আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই যে জনগণ কর্তৃক মোবাইলের ব্যবহার, মোবাইল কি প্রযুক্তিগত উপাদান, তো খুবই সহজ। তাহলে কি, প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত। কোন পরিবেশের প্রভাব ফেলছে, প্রযুক্তিগত পরিবেশের প্রভাব ফেলছে। দ্য অ্যান্সার ইজ প্রযুক্তিগত। তৃতীয়ত সার্বভৌমত্ব, আমরা কিন্তু পড়িয়েছি একটু আগে, আমরা জেনেছি সার্বভৌমত্ব কিন্তু রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এরপর এমসিকিউ 4 নিচের কোনটি সবগুলো উপাদান সামাজিক পরিবেশের আওতাভুক্ত। আমরা যদি দেখি জনসংখ্যা, দেখি দক্ষ জনশক্তি, বিশ্বাস চিন্তাধারা কিন্তু আসলে বিশ্বাস চিন্তাধারা কিন্তু সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত না, এটি কিন্তু সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তো এখানে তাহলে হচ্ছে না, বিশ্বাস চিন্তাধারা এখানেও এসেছে, তাহলে তো এখানে হচ্ছে না। মূল্যবোধ, এটাও সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। সংস্কৃতিও সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত,
কিন্তু যেহেতু এটি খুবই ক্লোজ এখানে, তো দেশীয় ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আছে, কিন্তু এখানে দেখো দুইটি কিন্তু বাইরের, এবং আইন ব্যবস্থাও কিন্তু বাইরের, শিক্ষা অন্তর্ভুক্ত হলে বিশ্বাস চিন্তাধারাও কিন্তু বাইরে। এই কারণে আমরা কিন্তু এখানে নিচ্ছি যে খুবই ক্লোজেস্ট, যে দেশীয় ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাস। আচ্ছা, এখানে সম্ভবত একটু মিস্টেক হয়েছে কোশ্চেনে, আমরা যেটা বুঝতে পারছি যে এখানে হয়তো অন্তর্ভুক্ত নয় হবে, এটা আমরা হয়তো একটু এখানে ভুল হয়েছে। আমরা যদি প্রিভিয়াসলি ফিরে যাই, আচ্ছা কোনটি অন্তর্ভুক্ত নয়, তো এখানে আমরা যদি দেখি যে জনসংখ্যা, দক্ষ জনশক্তি এবং বিশ্বাস চিন্তাধারা, এটি এর মধ্যে আছে। বিশ্বাস চিন্তাধারা আছে, আইন ব্যবস্থা আছে এবং শিক্ষা আছে, তো মূল্যবোধ আছে, দক্ষ জনশক্তি আছে, আচার আচরণ আছে। তো দক্ষ জনশক্তি বা মানব সম্পদ, এটি কিন্তু অর্থনৈতিক পরিবেশের উপাদান। তো আমরা যদি প্রশ্নে এটা এরকম হয় যে নিজের কোন সবগুলো উপাদান সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়, যদি প্রশ্নটি আসে, তাহলে অবশ্যই এটি মূল্যবোধ, দক্ষ জনশক্তি এবং আচার আচরণ এটির অন্তর্ভুক্ত হবে। তার মানে এটার উত্তর হচ্ছে এটি, এবং প্রশ্নটি হবে নিচের কোন সবগুলো উপাদান সামাজিক পরিবেশের আওতাভুক্ত নয়, মানে নয় হলে কিন্তু এটার অ্যান্সার এটা হবে। আচ্ছা, এরপর সরকার এমসিকিউ 5, সরকার ব্যবস্থা এবং নীতিমালা। এটি কিন্তু আমরা পড়েছি যে নীতিমালা এবং সরকার ব্যবস্থা এটা কিন্তু রাজনৈতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক পরিবেশ, এগুলা কিন্তু একদম মানে তোমার আত্মস্থ করতে হবে, কারণ এগুলো কিন্তু সরাসরি প্রশ্ন আসে। এগুলো আসলে বোঝা থেকে আত্মস্থ করা, বা মানে আত্মস্থ করা বলতে মুখস্থ ওইটা না, বাট কিন্তু এটা মানে কানেক্ট করার সক্ষমতা থাকতে হবে। আচ্ছা, এরপর যদি এমসিকিউ 6 যায়, নিজের কোন উপাদানটি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত। আমরা কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক বা সামষ্টিক অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে পড়েছি এবং বাহ্যিক বা সামষ্টিক পরিবেশ সম্পর্কে কিন্তু পড়েছি। এখানে দেখো ব্যবস্থাপক কিন্তু এখানে ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত, শ্রমিক কর্মী অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত, পরিচালনা পর্ষদও অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত, কিন্তু সরবরাহকারী কিন্তু তারা কিন্তু ব্যবসার বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত। মানে আমরা যেটা পূর্বে পড়েছি যে সরবরাহকারী কিন্তু বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত, মানে তিনি কিন্তু বাইরের। আচ্ছা, এমসিকিউর সাথে অর্থনৈতিক পরিবেশের উন্নয়নে নিম্নের কোনটি অধিক প্রয়োজন? রাজনৈতিক স্থিতিশীলতা, এটা তো রাজনৈতিক পরিবেশ। কারিগরি, এটা তো প্রযুক্তিগত পরিবেশ। অবকাঠামোগত, এটা তো অন্য ইসের। তো অবকাঠামোগত পরিবেশের আলাদা একটা অংশ। এটি হচ্ছে তাহলে সরাসরি জনগণের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পেলে অর্থনৈতিক পরিবেশে কিন্তু অধিক উন্নয়নে এটি কিন্তু অধিক প্রয়োজন। আচ্ছা, তাহলে এটার উত্তর কি? জনগণের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি। আচ্ছা, এরপর কিসের মাধ্যমে জনশক্তি তৈরির প্রচেষ্টা বেগবান হয়? আমরা কিন্তু দক্ষ জনশক্তির কথা বলেছি, এবং এটি কিন্তু অবশ্যই প্রযুক্তিগত পরিবেশের উপাদানের মাধ্যমে এটি কিন্তু হয়। তো এখানে কি আছে উত্তর? প্রযুক্তিগত কারিগরি জ্ঞানের প্রসারের কারণেই কিন্তু দক্ষ জনশক্তি গড়ার প্রচেষ্টা কিন্তু চলমান থাকে। অন্যদিকে ঋণ ব্যবস্থা তো অর্থনৈতিক পরিবেশের উপাদান, পরিবেশ তো অন্য ইস্যু, আইন কিন্তু আইনগত পরিবেশের উপাদান। তো এখানে আমরা এটা বুঝলাম যে প্রযুক্তিগত কারিগরি জ্ঞানের প্রসারের কারণে জনশক্তি তৈরির প্রচেষ্টা বেগবান হয়। এরপর আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রধান শিল্প গড়ে ওঠার ব্যাপক কারণ কি? পোশাক শিল্পের কিছু জিনিস কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়, কাঁচামাল। তো কাঁচামাল কিন্তু আসলে প্রাথমিক বৈশিষ্ট্য নয় বা প্রধান কারণ নয়। মূলধনের প্রাপ্যতা, মূলধনের সংকট আছে, সব ক্ষেত্রে ব্যবসায়ের আছে, এই জন্য এটিও গড়ে ওঠার প্রধান কারণে। উন্নত প্রযুক্তিরও সংকট বাংলাদেশে আছে, যদি এটাও নয়। তো আমরা কি পাচ্ছি যে সস্তা জনশক্তি বাংলাদেশে, কিন্তু সস্তা জনশক্তি বলতে আসলে অবমূল্যায়ন করা হচ্ছে না বিষয়টাকে, কিন্তু মানে বাংলাদেশের জনশক্তি যারা যে কাজগুলো করে তাদের কিন্তু মানে যে চাহিদা অনুযায়ী তাদের যে শ্রমের যে মূল্য সেটি কিন্তু কম, এটি এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর আমরা যদি এখানে সমস্যা 10-এ দেখি যে প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়, মানব সৃষ্ট নয়। তো কি মানব সৃষ্ট হলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রকৃতির সাথে কানেক্টেড, এরকম হতে হবে, বাট সরাসরি নয়। তো আমরা প্রাথমিকভাবে এখানে দেখি যে মানব সৃষ্ট নয় এমন বিষয় প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। চোরাবালি মানব সৃষ্ট নয়, জলপ্রপাত মানব সৃষ্ট নয়, পিরামিড নিয়ে আসলে একটা প্রচলিত আছে, বাট এটা আসলে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা কি দেখছি? উত্তর 1 ও 3, 1 ও 3 উত্তর। এখানে হচ্ছে উত্তর হবে হচ্ছে গ, এখানে একটু ভুল হয়েছে, এটি হচ্ছে খ, এটি হচ্ছে গ। তো উত্তর হবে হচ্ছে গ, 1 ও 3। ওকে, তারপর সমস্যা 11 আছে, নিম্নের কোনটি সামাজিক পরিবেশের উপাদান? সামাজিক পরিবেশ, অর্থ তো অর্থনৈতিক, বীমা তো অর্থের মধ্যে, নীতি তো রাজনৈতিক পরিবেশের মধ্যে। তাহলে কি আসে? বিদ্যালয়,
বিদ্যালয় হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। আচ্ছা, এরপর আবার প্রশ্ন করেছে যে অর্থনৈতিক পরিবেশের উপাদান কি? অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে ব্যয় ও ভোগ, দুঃখিত, ব্যয় ও ভোগ আছে, খনিজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত, শুল্ক ও কর। তাহলে সহজ উত্তর এখানে, এখানে উত্তর হচ্ছে 1 ও 3। উত্তর হচ্ছে গ 1 ও 3। আচ্ছা, এরপর যেসব উপাদান, সমস্যা 13, যেসব উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়, এক হচ্ছে দেশীয় অবস্থান, জলবায়ু, দেশীয় ঐতিহ্য। দেশীয় ঐতিহ্য তো আসলে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত না, এটা তো সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। বা হ্যাঁ, তো এখন তাহলে এখানে কি যে দেশীয় অবস্থান, জলবায়ু, উত্তর হচ্ছে 1 ও 2, দেশীয় অবস্থান ও জলবায়ু। এরপর আমরা যদি দেখি যে সমস্যা 14, নিচের কোন উপাদান দ্বারা মানুষ বেশি প্রভাবিত হয়? মানুষ বেশি প্রভাবিত হয়, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সবকিছু ঠিক আছে। তো মানুষ কিন্তু মূলত সবকিছু কিন্তু পরিবেশের অন্তর্ভুক্ত, তো মানুষ কিন্তু বেশি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, এরপর সমস্যা 15, জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান? এটি তো খুবই, তোমরা সবাই পারবে, জলবায়ু হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, এরপর বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার পিছনে কোন ধরনের প্রতিষ্ঠানের অবদান আছে, কোন পরিবেশের অবদান আছে? বাংলাদেশে কিন্তু পাটের প্রাচুর্যতা আছে, বাংলাদেশে পাট উৎপন্ন হয়, তো বাংলাদেশে অবশ্যই প্রাকৃতিকভাবে পাট উৎপন্ন হয়, তো এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত, প্রাকৃতিক পরিবেশের অবদান আছে। আচ্ছা, এরপর সমস্যা 17, অর্থনৈতিক পরিবেশের উপাদান কি? অর্থনৈতিক পরিবেশের উপাদানের মধ্যে আছে শুল্ক, কর, তারপরে এখানে অপশনে আছে ছাত্র সংগঠন, আমদানি রপ্তানি নীতি, জনসংখ্যা তো আলাদা আলাদা বিষয়। তো এই আমদানি রপ্তানি কিন্তু নীতি যেহেতু রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, ছাত্র সংগঠন কিন্তু আসলে এটি যদি ধরাও হয় পরিবেশ, তাহলে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু শুল্ক ও কর হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। শুল্ক কর হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এরপর দেশের শেয়ার বাজার কোন ধরনের? শেয়ার বাজারে অর্থনৈতিক লেনদেন হয়, তো অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, সরাসরি আর কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। সামাজিক সাংস্কৃতিক পরিবেশ না, সামাজিক সাংস্কৃতিক পরিবেশের উপাদান আলাদা। তো এরপর 19 নম্বরে আছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা এমসিকিউতে প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষা কোনো না কোনো বোর্ডে এটি আসে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে। মানব সম্পদ কিন্তু অর্থনৈতিক পরিবেশের উপাদান, এবং দক্ষ জনশক্তি সম্পর্কে আমরা আগে একটি এমসিকিউ করেছি, ওটাও কিন্তু অর্থনৈতিক পরিবেশের উপাদান। তো এটি কি বলা হচ্ছে? মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান, এটি প্রাকৃতিক নয়, সামাজিকও নয়। জনসংখ্যা সামাজিক, কিন্তু মানব সম্পদ কিন্তু সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়, প্রযুক্তিগত তো নয়। আচ্ছা, এরপরে চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কারণে কোন পরিবেশের উপাদান প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে? তো দূষিত আসলে জাহাজ ভাঙা শিল্পের কারণে প্রাকৃতিক পরিবেশের উপাদানে দূষিত হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এটি জাহাজ ভাঙার কারণে আসলে অর্থনৈতিক কার্যক্রম মজবুত হলেও প্রাকৃতিক প্রকৃতি কিন্তু দূষিত হচ্ছে। প্রযুক্তিগত বিষয় এখানে জড়িত থাকলেও মানে দূষিত হওয়ার বিষয় এখানে হচ্ছে প্রাকৃতিক উপাদানগুলো দূষিত হচ্ছে। তো আজকের ক্লাসে আমরা কিন্তু শুরু থেকেই ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলেছি, আমরা কিন্তু সৃজনশীল সমাধান করেছি। আমরা যদি শুরুতে যাই, শুরুতে কিন্তু ব্যবসা পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে আমরা কিন্তু কথা বলেছি। কথা বলার পর আমরা কিন্তু সৃজনশীল সৃজনশীল সমাধান করেছি। সৃজনশীল নমুনা সমাধান করার পরে আমরা কিন্তু নমুনা এমসিকিউ যেগুলো বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো সার্বিকভাবে আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে আছে কথা বললাম বিস্তারিতভাবে। ব্যবসা পরিবেশ নিয়ে তোমরা জানলে বিষয়গুলা। তো খুব ভালোভাবে ক্লাসটি করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং ক্লাসগুলো করার পর বইয়ের সাথে এগুলা মিলে নিবে এবং ভালোভাবে বেশি বেশি করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। এখান থেকেই আমরা আশা করছি যে তোমাদের বোর্ড পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে অবশ্যই আসবে, এবং সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে। তো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।